শুভ সকাল। আমি ডক্টর সিঞ্জিনী সরকার, এফসিপিএস মেডিসিন। আমি পাশ করেছি জানুয়ারি 2020-এ। আজকে আমি আপনাদের কিছু ডেমনস্ট্রেশন করব কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে বেসিক্যালি সবাই একটু ভয় পায়। ভয় পাওয়ার কারণ হচ্ছে পরীক্ষার হলে অ্যাট এ গ্ল্যান্স 3 মিনিটে মারমারটা আইডেন্টিফাই করা বেসিক্যালি একটা টাফ জব। তবে ইট নিডস আ লং প্র্যাকটিস। এর প্র্যাকটিস করার জন্য এআইসিভিটির কোনো বিকল্প নাই, কারণ ওখানে আপনি যদি অন্য ইনস্টিটিউশনে প্র্যাকটিস করেন তাহলে সেখানে দেখা যায় যে এখানে একটাই মাইট্রাল স্টেনোসিস পাচ্ছেন সাপোজ, বা একটাই অ্যাওর্টিক স্টেনোসিস পাচ্ছেন, ওটাই আপনি শুনে আসছেন, আপনার কাছে মনে হবে এটাই মাইট্রাল স্টেনোসিস, সম্ভবত এরকম দেখতে। আপনি যখন এআইসিভিটিতে প্র্যাকটিস করবেন তখন দেখবেন একটাই মাইট্রাল স্টেনোসিস, তার ডিফারেন্সিয়েশন, তার ভ্যারিয়েশন হচ্ছে কমপক্ষে 10 ধরনের। তো আপনি যতক্ষণ 10টা মাইট্রাল স্টেনোসিস শুনবেন তখন আপনার কানটা আস্তে 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 ওইটার প্রতি অ্যাকাস্টমড হয়ে যাবে। আজকে বেসিক্যালি যেহেতু আমি ম্যানিকিউরের উপর দেখাবো, তাহলে আপনাদের এক্সামিনেশন প্রসিডিউরটা আইডিয়াল একটা এক্সামিনেশন প্রসিডিউর যেটা স্যাররা পছন্দ করে সেটা দেখানোই আমার টার্গেট। যেহেতু এই ক্লাসটা ডেডিকেটেড টু এফসিপিএস এক্সামই, সো এফসিপিএস পরীক্ষায় যেভাবে এই প্রসিডিউরটা করা হয় আমি সেটার দিকে নজর দেব। এফসিপিএস পরীক্ষার কমন ইনস্ট্রাকশন হচ্ছে এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম। সেখানে যদি আপনি একটা পুরুষ পেশেন্ট, এখানে আবার একটু ভ্যারিয়েশন থাকবে, যদি আপনি একটা পুরুষ পেশেন্ট পান সেখানে আপনার এক্সামিনেশন প্রসিডিউর একরকম হবে, আর যদি একটা মহিলা পেশেন্ট পান তাহলে আপনি এক্সামিনেশন প্রসিডিউর একরকম হবে। প্রথমে আমি পুরুষ পেশেন্টের দেখাচ্ছি, যেহেতু আমার ম্যানিকিউরটা পুরুষ, তাহলে আমি পুরুষ পেশেন্টটার এক্সামিনেশন প্রসিডিউর কীভাবে হবে সেটা দেখাচ্ছি। তাহলে আমি আগেই বলেছি আমার ইনস্ট্রাকশন হবে আপনার প্রতি যে এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম। দেন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কাছে সময় আছে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিটের মধ্যে হোয়াট উইল বি দ্য টার্গেট অফ ইউ, what will be the expectation of examiner from you. First of all, you will have to do the examination procedure very correctly. Second of all, you will have to find out the findings, what will be in that patient. And third of all, you will have to interpret the finding accurately. Fourth of all, but last but not the least, only interpreting the findings is not the accurate. আপনাকে ফাইন্ডিংসটা ইন্টারপ্রেট করে আপনার ডায়াগনোসিস পর্যন্ত পৌঁছাতে হবে, এবং যে ক্রসিংগুলো হবে ক্রসিংগুলোকে ফেস করতে হবে। দেন আমাদের তাহলে আমার মোটো হচ্ছে 4টা, এই 4টা মোটোতে আমাকে পরীক্ষা হলে ফেস করতে হবে। দেন এই ফার্স্ট মোডটা আসছি। আপনার কাছে একটা পেশেন্ট দেওয়া আছে, আপনাকে বললো এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম। সাপোজ দিস ইজ মাই পেশেন্ট। তো যে কোনো এক্সামিনেশন প্রসিডিউর, সেখানে আপনার প্রসিডিউর 4টা। ফার্স্ট অফ অল ইট ইজ ইন্সপেকশন, দেন পালপেশন, দেন পারকাশন, অ্যান্ড লাস্ট অফ অল ইট ইজ অসকালটেশন। সে আপনি যখন ইন্সপেক্ট করবেন আপনার কাছে এটা দেওয়া আছে, ঠিক আছে। আইডিয়াল প্রসিডিউরে বলে যে যখন আপনি কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিন করবেন, পেশেন্ট শুড বি অ্যাট রিকাম্বেন্ট পজিশন, দ্যাট ইজ অ্যাট 45 ডিগ্রি অ্যাঙ্গেল। বাট আমাদের স্যাররা এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেশেন্ট উঠাতে চায় না, তারা এক্সপেক্ট করে আপনি লাইন পজিশনে এই পেশেন্টটা দেখেন। তো সেক্ষেত্রে আমার অ্যাডভাইস হচ্ছে আপনি স্যারকে অ্যাপ্রোচ করেন, দ্য পেশেন্ট শুড বি অ্যাট 45 ডিগ্রি অ্যাঙ্গেল। As both the McLeod and Hutchison depicts that the patient should be at 45 degree angle, আপনি এটা অ্যাপ্রোচ করতে পারেন। স্যাররা বলবে থাক দরকার নেই, তুমি এই অবস্থাতেই হচ্ছে পেশেন্টটাকে এক্সামিন করো। দেন আপনার আর কোনো বাধা রইল না, আপনি লাইং পজিশনে পেশেন্টটা এক্সামিন করতে পারেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু এক্সপোজ দ্য পেশেন্ট। এখানে একটা কথা আছে, আমি আগেই বলেছি যে পুরুষ পেশেন্ট এবং মহিলা পেশেন্টের ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে। তাহলে আপনি যখন আমাদের দেশে আপনি যদি পুরুষ পেশেন্ট পান, you can expose him thoroughly, but আপনি যদি মহিলা পেশেন্ট পান you can't expose them, আপনি তো এক্সপোজ করতে পারবেনই না। তাহলে সেই ক্ষেত্রে আপনি ইন্সপেকশনটা আপনার টোটালি হবে, অমিট হবে। আপনি একটা মহিলা পেশেন্টের ক্ষেত্রে শুরু করবেন পালপেশন দিয়ে। দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ আপনি তাকে যদি এক্সপোজ করেন আপনি প্রথম দফাতেই আউট হয়ে যাবেন। আপনার সোশ্যাল যে সারাউন্ডিংস, আপনি যদি ওইটাকে
গুরুত্ব না দেন তাহলে আপনি একজন ডাক্তার হিসাবে একজন স্পেশালিস্ট হিসাবে নিজেকে স্ট্যাবলিশ করতে পারবেন না। আর যদি মহিলা পেশেন্ট হন ইউ মাস্ট কল ফর অ্যাটেন্ডেন্ট। আপনি তাকে অ্যাটেন্ডেন্ট চাচ্ছেন কি না এটা একটি পরীক্ষার প্রসিডিউর উপর ডিপেন্ড করে। অনেক স্যার, সাপোজ জলিল স্যার যারা সিনিয়র স্যার, আপনাকে একটা মহিলা পেশেন্ট দেওয়া হলো, প্রিকর্ডিয়াম এক্সামিন করতে বলা হচ্ছে, আপনি তাকে অ্যাটেন্ডেন্ট চান নাই, এটা আপনার নেগেটিভ মার্কিং হিসেবে কাজ করবে। তাহলে সেখানে আপনি অ্যাটেন্ডেন্ট চাবেন এবং আপনি একটি স্ক্রিন দাবি করবেন। আপনাকে দেওয়া হলো না, আপনাকে অ্যাটেন্ডেন্ট হিসাবে আপনাকে পেশেন্টের অ্যাটেন্ডেন্ট না দিলে আপনাকে কি নার্স দিবে, অথবা যদি ওই সেন্টারে কোনো ফিমেল ডক্টর থাকে ডক্টর আপনাকে অ্যাটেন্ডেন্ট হিসাবে দেওয়া হবে। বাট আপনি অ্যাটেন্ডেন্ট চাচ্ছেন কি না, দিস ইজ দ্য পয়েন্ট হোয়াট দ্য এক্সামিনার ওয়ান্টস। ফাইন, এবং আপনি একটি স্ক্রিনও দাবি করবেন। ওকে, দেন যদি আপনি দাবি করেন হয়তো বা আপনাকে ইন্সপেকশন করতে হবে, বাট এটা সাধারণত দেওয়া হয় না। তাহলে আমি পুরুষ পেশেন্টের দিকে ফোকাস করছি। দিস ইজ আ মেল পেশেন্ট, so I have to follow all the procedures. First of all, I have to expose the patient chest. I will give the proper introduction of myself. Good morning. আসসালামু আলাইকুম, আমি ডক্টর সিঞ্জিনী সরকার। আমি আপনাকে আজকে আপনার বুকটা পরীক্ষা করে দেখব। আপনি এই অবস্থাতে কোনো রকম ব্যথা পাবেন না। যদি, আশা করি আপনি কোনো রকম ব্যথা পাবেন না। যদি কোনো রকম ব্যথা পান প্লিজ আপনি আমাকে জানাবেন। এই কয়টা কথা আপনাকে অবশ্যই বলতে হবে। এরপর আপনি তার পারমিশন নিলেন এবং এরপর আমি আপনাকে এখন একটু কাপড়টা খুলে দেখছি। কাপড়টা খুলে দেখার পর, এবং এই জিনিসটা খুব সুইফট করতে হবে। আপনি যদি এখানে টাইমটা ওয়েস্ট করে ফেলেন তাহলে আপনার যে মেইন ইন্টারপ্রিটেশন অফ ফাইনাল, ওখানে আপনি টাইমটা কম পাবেন। আচ্ছা, এবার ইন্সপেকশন। আপনি ইন্সপেকশনে কী দেখবেন? দেখা যায় কি অনেকে এখানে কিছু গদ বাঁধা কথা বলে, I want to see the size and shape of the patient, size and shape of the chest, deformities, এত কিছু কিন্তু আমার দরকার নাই। I have to examine the cardiovascular system and I have to focus on that system very meticulously. So I will see that if there is any deformity, if there is any surgical scar, okay, and I have to see these very meticulously. আপনি হয়তোবা দেখুন, আপনি হয়তোবা এভাবেও তাকে দেখে ফেলতে পারলেন, কিন্তু আপনি তাকে মেটিকুলাসলি দেখছেন কোনো স্কার আছে কিনা, তাহলে আপনাকে জানতে হবে স্কারটা কোথায় থাকে। ডেফিনেটলি স্কারটা এখানে থাকবে না, স্কারটা থাকবে যদি অ্যাওরটিক স্টেনোসিস হয় তাহলে এইদিকে একটা স্কার থাকবে, যদি মাইট্রাল স্টেনোসিস হয় তাহলে এই ল্যাটারাল বরাবর একটা স্কার থাকবে, যদি বাইপাস হয় তাহলে এইদিকে একটা স্কার থাকবে। আপনাকে জানতে হবে ওয়্যার শুড বি দ্য স্কার, নাহলে আপনি একটা অ্যাজ এ হোল দেখে যাবেন, আপনার স্কারটা মিস হয়ে যাবে। আপনি ভালো করে মাইট্রাল স্টেনোসিসের স্কারটা দেখলেন, কোনো ডিফর্মিটিস আছে কিনা দেখলেন, আপনার দেখা হয়ে গেল। এবার আপনার পালপেশনের মধ্যে দেয়ার আর সাম প্রসিডিউরস। কি প্রসিডিউরস আপনাকে খেয়াল করতে হবে? আরেকটা জিনিস আমি বলেছি, মিস করেছি, সেটা হচ্ছে অ্যাপেক্স পিট অনেক সময় ভিজুয়াল পালপেশনে দেখা যায়। সো এই অ্যাপেক্স পিটটা আপনি ধরেন এভাবে দেখলেন, তাহলে আপনার অ্যাপেক্স পিটটা মিস হয়ে যাবে, সেই ভিজুয়াল পালসেশনটা মিস হয়ে যাবে। আপনি একটু এভাবে দেখেন, ভালো করে ল্যাটারাল সাইডটা দেখেন, ভালো করে দেখলে দেখবেন যে এখানে একটা আপস অ্যান্ড ডাউনস দেখা যাচ্ছে। ফাইন, এরপর যখন আপনি পালপেশন শুরু করবেন, প্লেস দ্য হ্যান্ড ফ্ল্যাট, একটা বড় এরিয়া জুড়ে আপনি হাতটা রাখেন। আপনি হাতটা এভাবে রাখলেন, তাতে কি হবে, আপনার অ্যাপেক্স পিটটা যদি এখানে থাকে দেন ইউ উইল মিস ইট। একটা বড় এরিয়া কভার করে আপনি হাতটা রাখেন, যেন আপনার কোথায় অ্যাপেক্স পিট আছে সেটা আপনি লোকেট করতে পারেন। দেন একটা কথা আপনাকে মনে রাখতে হবে, হোয়াট ইজ দ্য অ্যাপেক্স পিট? এটা হচ্ছে মোস্ট ডাউনওয়ার্ডস, মোস্ট ল্যাটারাল অ্যান্ড মোস্ট ডেফিনিট। সো আপনাকে এমন সবচেয়ে আমি সবসময় খেয়াল করতাম হোয়াট ইজ দ্য ডেফিনিট কার্ডিয়াক ইম্পালস, সেইটাকে তারপর দেখতাম যে ডাউনওয়ার্ডসে অর ল্যাটারালি আরও কোনো ডেফিনিট কার্ডিয়াক ইম্পালস আছে কিনা। সবসময় আমি মনে করতাম, আমার যিনি স্যার উনি সবসময় বলেছেন কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রসিডিউর হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাপেক্স পিট অ্যান্ড টু ফাইন্ড আউট দ্য ক্যারেক্টার অফ দ্য অ্যাপেক্স পিট। ইট উইল হেল্প ইউ টু ফাইন্ড অ্যাজ এ ক্লু to what the murmur is inside the that precordial box. Okay, then place the hand
flat on the system, try to locate where is the definite apex beat. আপনি পেয়ে যেতে পারেন, সাপোজ আপনি এটা ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে পেলেন, ইফ ইট ইজ নর্মাল, দেন ট্রাই টু লোকেট ইট ডেফিনেটলি। এখন আপনি নাও পেতে পারেন, মেবি দ্য পেশেন্ট ইজ ভেরি ওবেস, মেবি ইট ইজ মোর ল্যাটারাল, মেবি দ্য কার্ডিয়াক অ্যাপেক্স বিট ইজ ফিবল। দেন আপনি একটু রোল করেন, পেশেন্টকে বলুন বাবা আপনি একটু ডান দিকে কাত হন, ডান দিকে কাত হয়ে ওনাকে ডান দিকে কাত করেন, ডান দিকে কাত করে এটাকে আবার লোকেট করার চেষ্টা করেন। যেই না আপনি ডান দিকে কাত করবেন, অ্যাপেক্স বিটটা আরও মোর ক্লোজার টু চেস্ট ওয়ালের কাছে চলে আসবে, তাহলে আপনি তাকে ডেফিনেটলি লোকেট করতে পারবেন। লোকেট করার পরে আপনি তাকে লোকেট করলেন এটা, এরপরে আপনার কাজ হচ্ছে এইটার স্পেসটাকে কাউন্ট করা। ওকে, তখন আপনি এটা হয়তো বা দেখতে পাচ্ছেন এটা ফিফথ অর সিক্সথ ইন্টারকোস্টাল স্পেসে আছে, বাট আপনি যেটা লোকেট করছেন দ্যাট উইল কাউন্ট ফর ইউ। দেন আপনি আইডিয়ালি এটা বের করেন, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসটা বের করেন, বের করার পরে সুন্দর করে সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ এটা বের করেন, ফিফথ অর সিক্স যেখানে থাকে এটা বের করেন, বের করে একটি ফিতা নেন, ফিতা নিয়ে সেটা একদম মিড লাইন থেকে কোথায় আছে এটা মাপেন। দিস ইজ ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। ওকে, এরপরে এটা মাপার পরে একটা অ্যাপেক্স বিট দেখার পর আপনাকে এটা ক্যারেক্টারটা বের করতে হবে। ক্যারেক্টারটা বের করা কি, এটা কি রেগুলার অর ইরেগুলার, দেন এটা কি হিভিং অর থার্স্টিং, এটা কি নর্মাল, এটা কি ট্যাপিং, এটা বের করা ভেরি জরুরি। কেন জরুরি আমি বলি, ইফ ইট ইজ ট্যাপিং তাহলে আপনার মাথায় থাকবে দেয়ার মে বি আ মাইট্রাল স্টেনোসিস। এটা ইফ ইট ইজ হিভিং দেন আপনার মাথায় থাকবে দেয়ার মে বি, it is not definite, there may be an aortic stenosis. Okay, if it is thirsting তাহলে আপনার মাথায় থাকবে যে there may be a mitral regurgitation, there may be an aortic regurgitation and it is normal. এখন আপনাকে একটা নর্মাল পেশেন্ট কখন দেওয়া হবে, অ্যাপেক্স বিট যখন একদম সিম্পল নর্মাল থাকবে আপনার মাথায় কাজ করতে হবে যে ইট মে বি আ কেস অফ এএসডি অর ভিএসডি, এটা তো মাথায় থাকতে হবে। এএসডি যদি আপনার মাথায় না থাকে আপনি এটা পরীক্ষা হলে বের করতে পারবেন না। ওকে, তাহলে আমি এটা বের করে দিলাম। লোকেশনে খেয়ে দুইটা কথা বলতে চাই, কখন এটা শিফট হবে। একটা শিফটেড অ্যাপেক্স বিট ইন্ডিকেটস দ্যাট দেয়ার মে বি কার্ডিওমেগালি, দেন কার্ডিওমেগালি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস আর mitral regurgitation and aortic regurgitation. Okay, mitral regurgitation will shift the apex bit more laterally and aortic regurgitation will shift the apex bit more downwards. Very fine. তাহলে আপনি আপনার অ্যাপেক্স বিটটা আমি ভালো করে লোকেট করে নিলাম, এটার স্পেসটা লোকেট করলাম, এইটার ক্যারেক্টারটা লোকেট করলাম, লোকেট করে আমি একটা রাফ আইডিয়া বানিয়ে নিলাম যে হ্যাঁ এটা কী হতে পারে। ভেরি গুড। অ্যান্ড দেন আই হ্যাভ টু চেক ফর থ্রিল। যেহেতু আমাকে পরীক্ষা হলে কেসটা দেওয়া হয়েছে, there is possibility of any murmur is very likely. So place the hand, thrill আপনাকে অনুভব করতে হবে the flat of the fingers. স্যাররা খেয়াল করে, সব স্যার না হলেও ম্যাক্সিমাম স্যাররা খেয়াল করে আপনি কোন জায়গায় থ্রিল দেখছেন। This should be felt with the flat of the fingers. Place this like চারটা এরিয়াতে আপনাকে দেখতে হবে। ফার্স্ট অফ অল মাইট্রাল এরিয়াতে দেখেন, দেন লেফট লোয়ার স্টার্নাল এরিয়াতে দেখবেন, তারপরে দেখবেন পালমোনারি এরিয়াতে অ্যান্ড দেন অ্যাওরটিক এরিয়াতে। আচ্ছা, এখানে একটা ছোট্ট কন্ট্রোভার্সি আছে। থ্রিল দেখার জন্য অনেক স্যাররা পছন্দ করে যে আপনি থ্রিলটা বোথ নেকেও দেখবেন। এখন যেহেতু এটা আপনার ম্যানুভার হিসাবে ম্যানুভারের বইতে নেই, ইট ইজ অপশনাল, আপনি দেখতেও পারেন নাও দেখতে পারেন। তাহলে আপনি দুটা প্রসিডিউর দেখলেন, ফার্স্ট অফ অল অ্যাপেক্স বিট দেখলেন, দেন আপনি থ্রিল দেখলেন। এবার দুটা জিনিস দেখা আছে, লেফট প্যারাস্টার্নাল হিপ। লেফট প্যারাস্টার্নাল হিপ আপনি দুইটা প্রসেসে দেখতে পারেন। এক আপনার রাইট যে হ্যান্ডের যে হিল পোর্শনটা, সেইটা আপনি আপনার যে লোয়ার লেফট যে স্টার্নাল বর্ডার এখানে প্লেস করতে পারেন টু সি দ্য রাইট ভেন্ট্রিকুলার হিপ, এখানে আপনি প্লেস করতে পারেন। অথবা যেই আপনার মিডিয়াল যে বর্ডার আছে রাইট হ্যান্ডের, এটা আপনি এখানে প্লেস করতে পারেন।
আপনি কি পাবেন? যদি এখানে রাইট ভেন্ট্রিকুলার হিভ থাকবে, দিস উইল লিফট ইউর হ্যান্ডস আপওয়ার্ডস, দিস উইল লিফট ইউর হ্যান্ডস আপওয়ার্ডস। যদি কিছু না থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে এখানে একটা ভাইব্রেশনের মতো পান, তখন আপনারা এটা ফলসলি রাইট ভেন্ট্রিকুলার হিভ অর লেফট প্যারাস্টাইনাল হিভ হিসাবে কাউন্ট করে ফেলেন। নট দ্যাট, যতক্ষণ না পর্যন্ত আপনাকে আপওয়ার্ডস মুভমেন্ট না হবে আপনি এটা কাউন্ট করতে পারবেন না। And last but not the least, place 2 fingers just vertically to the second intercostal space to see the palpebral P2. তাহলে আমি আরেকবার রিক্যাপিচুলেট করি। আপনার যে পালপেশন মেথড, এখানে আমার পয়েন্ট 4টা। First of all, the very most important point is apex beat, then thrill, then left parasternal heave, and last but not the least, it's palpebral P2. Palpation is ended. সাধারণত আমরা পারকাশন যেটা সেটা আমরা কার্ডিওভাস্কুলার মেথডে করি না, তবে কি একেবারেই করি না? হ্যাঁ, আপনি যদি মনে করেন যে এখানে পেরিকার্ডিয়াল ইফিউশন থাকার চান্স আছে, তখন আপনাকে স্পেশালি পারকাশন করে দেখতে হবে যে কি পরিমাণ আপনার কার্ডিওমেগালি আছে, কি পরিমাণ আপনার ফ্লুইড আছে। তবে আইডিয়ালি এ পর্যন্ত আমি খেয়াল করিনি যে কোনো পেশেন্টকে এটা করতে হয়েছে। দেন উই ক্যান স্কিপ ইট। ওকে, দেন দ্য অসকালটেশন। The most important portion of the cardiovascular system is auscultation. Why auscultation? মাঝে মাঝে দেখা যায় যে আপনি লাস্ট পেশেন্ট, আপনার 8 জনের পরীক্ষা দিতে হবে, আপনি লাস্ট পেশেন্ট আর 7 নাম্বার কি 8 নাম্বার এক্সামিনিং, তখন স্যার আপনাকে বলতে পারে ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্য ইন্সপেকশন অর পালপেশন, প্লিজ ডু দ্য only auscultation. আমি মনে করি দিস ইজ দ্য টাফেস্ট থিং। আপনার সম্পূর্ণ যে ইন্টারপ্রিটেশন অফ দ্য ফাইন্ডিং ডিপেন্ডস অন দ্য হোল প্রসিডিউর, বোথ ইন্সপেকশন, দেন পালপেশন অ্যান্ড লাস্ট অফ অল অসকালটেশন। যখন আপনাকে ডিরেক্ট অসকালটেশন করতে দিচ্ছে, দেন এটা একটা বিপদ, কারণ আপনাকে শুধুমাত্র আপনার কানের উপর, আপনার অসকালটেটিভ ফাইন্ডিংসের উপর ভরসা করে আপনাকে ফাইন্ডিংসটা বলতে হচ্ছে। দিস ইজ ভেরি ক্রুশিয়াল। Then you have to remember one thing. Auscultation starts with placing the left বাম হাতে বুড়ো আঙ্গুল এই আপনি যখন ক্যারোটিড পালসে রাখবেন, যতক্ষণ না আপনি ক্যারোটিড পালসে এই হাত না রাখছেন আপনার অসকালটেটিভ মেথড শুরুই হবে না। আপনি আগে বেল রাখলেন, দেন আপনি অসকালটেটিভ মেথডে হাত রাখলেন, দিস ইজ রং প্রসিডিউর। অনেক স্যাররা ধরে না, অনেক স্যাররা মার্সি করে, বাট কিছু কিছু স্যার আছেন তারা একটা খেয়াল করে যে আপনি হাতটা আগে প্লেস করলেন কিনা। দেন তাহলে আপনি আপনার বাম হাতটা ভালো করে দেখে, বা একটা হাতটা ওদিকে সরান, ভালো করে দেখে আপনি হাতটা এখানে প্লেস করলেন। এরপর ইউ হ্যাভ টু লোকেট দ্য অ্যাপেক্স পিট এগেইন। জাস্ট এবার রাফলি আপনি জানেন অ্যাপেক্স পিটটা কোন স্পেসে আছে। যদি আপনি পালপেশন মেথড আগের থেকে করে থাকেন, দেন আপনি জানেন এটা 5th or 6th ইন্টারকোস্টাল স্পেসে আছে, 9th, 10th or 11 centimeter lateral to the midline. So just place it, feel it, then take your stethoscope and put it ideally. First of all, you have to feel with diaphragm. Place it. অসকালটেশন যখন আমরা করব তখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে হার্ট সাউন্ড শোনা, দুটা হার্ট সাউন্ড, সাউন্ড 1 and সাউন্ড 2 ইন অল দ্য 4 এরিয়াস। এটা আমাদের ফার্স্ট টার্গেট। এখানে কিছু মতবিরোধ আছে। অনেকে বলে যে আপনি যখন ডায়াফ্রামটা প্লেস করবেন মাইট্রাল এরিয়াতে, দেন আপনি মাইট্রাল এরিয়ার যে ম্যানুভারটা আছে এটা করে বেরোবেন। আপনি যখন অ্যাওটিক এরিয়াতে প্লেস করবেন, দেন অ্যাওটিক এরিয়ার যে ম্যানুভারটা আছে এটা করে বেরোবেন। এটা মতবিরোধ আছে, বাট আমি যতগুলা স্যারের ক্লাস করেছি বা যতগুলাই করেছি, ম্যাক্সিমাম স্যাররা এটাই ফলো করেছে। এবং ওরিয়েন্টেশন ক্লাসে আমি পরীক্ষাও দিয়েছি স্যারদের কাছে, স্যাররা এই প্রসিডিউরে অ্যাটলিস্ট কোনো ভুল ধরে নাই, আমার পরীক্ষাতে কোনো ভুল ধরে নাই। সো আমার মনে হয় দিস ইজ দ্য আইডিয়াল প্রসিডিউর। আপনি প্রথমে আপনার স্টেথোস্কোপ দিয়ে আপনার যে 4টা এরিয়া আছে, মাইট্রাল এরিয়া, অ্যাওটিক এরিয়া, পালমোনারি এরিয়া অ্যান্ড লেফট স্টার্নাল এরিয়া, এখানে ট্রাইকাসপিড এরিয়া, এখানে আপনি ডায়াফ্রাম প্লেস করেন,
প্লেস করে আপনার হার্ট সাউন্ডটা বোঝার চেষ্টা করেন কোনখানে কি টার্গেট, কি পরিমাণে আপনার হার্ট সাউন্ডটা শোনা যাচ্ছে। আপনি যখন হার্ট সাউন্ড শুনবেন তখন কিন্তু আপনি অ্যাডেড সাউন্ড সম্বন্ধে একটা আইডিয়া করে নেবেন, কিন্তু ওটা আপনার প্রাইম টার্গেট না। আপনি যদি সাপোজ আপনি এখানে মাইট্রাল এরিয়াতে এটা প্লেস করলেন, লাভ ডাব লাভ ডাব, আপনি সিস্টোলিক কোনটা এটার সাথে মিলিয়ে কোনটা ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ড শুনলেন, তার মাঝখানে কোনো মারমার আছে কিনা আপনি শুনে নিলেন, বাট এখানে কোনো ম্যানুভার হবে না। দেন আবার ট্রাইকাসপিড এরিয়াতে রাখলেন, কোনো লাভ ডাব শুনলেন, কোনো মারমার আছে কিনা সেটা আপনি শুনে নিলেন, বাট এখানে কোনো ম্যানুভার হবে না। হ্যাঁ, একটা কথা আমি একটু বলে নিতে চাই এখানে, যে যদি এটা ভিএসডি হয়, ভিএসডি হলে এখানে আমরা একটা ট্রাইকাসপিড এরিয়াতে একটা প্যানসিস্টোলিক মারমার পাবো। এটাকে আমরা ম্যানুভার বলি না, আমরা জানি প্যানসিস্টোলিক মারমার ভিএসডি ইট ইজ রেডিয়েট টু রাইট স্টার্নাল এজ। তখন আপনি ইট ইজ অপশনাল, চাইলে রাইট স্টার্নাল এজে আপনার ডায়াফ্রামটা রেখে জাস্ট শুনে নিতে পারেন, যেই ইন্টেন্সিটিটা আপনি এখানে ভিএসডি পাচ্ছেন সেটা এখানে পাচ্ছেন না, বাট ইটস অপশনাল। আপনি এটা এখনও করতে পারেন, আপনি এটা যদি ভিএসটি আর কিছু না পেয়ে আপনি এটা ভিএসটি পান, আপনি এই ম্যানুভারটা পরেও করতে পারেন। দেন প্লেস ইউর ডায়াফ্রাম ইন দ্য পালমোনারি এরিয়া, এখানে সাউন্ডটা শুনেন। সাউন্ড শোনাটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কি পালপি টুর সাউন্ডটা কী পর্যায়ে আছে তার উপর ডিপেন্ড করবে আপনি কি বলবেন, এবং আপনি যখন এখানে শুনবেন এখানে কোনো সিস্টোলিক ফ্লো মারমার আছে কি না এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ আপনার মাথায় আপনার যদি অ্যাপেক্স স্পিডটা নর্মাল থাকে, পেশেন্ট দেখতে একদম ওয়েল অফ, সেক্ষেত্রে আপনার ধারণা থাকতে পারে যে ইট মে বি আ কেস অফ এএসডি। সো এখানে আপনার সাউন্ডটা কেমন ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ডলি এখানে কোনো ফ্লো মারমার আছে কি না এটা আপনাকে খুব মেটিকুলাসলি শুনতে হবে। সেকেন্ড হার্ট সাউন্ডটা কেমন, আর যদি এটা হতে পারে হচ্ছে পালমারি স্টেনোসিস, তাহলে শেষের যে সাউন্ডটা এটা হয়ে যাবে সফট, এটাও আপনাকে খুব মেটিকুলাসলি শুনতে হবে। এবার আসুন অ্যাওটিক স্টেনোসিস, মানে সরি অ্যাওটিক এরিয়া। অ্যাওটিক এরিয়াতে এসে আপনি শুনলেন, যদি এখানে কোনো মারমার থাকে, অ্যাওটিক স্টেনোসিসের মারমার হলো নিজের থেকে জানান দিবে যে আমি আছি, আপনি ওখানেই বুঝে যাবেন। তাহলে দেখুন আমার ফার্স্ট টার্গেটে আমি হচ্ছে 4টা এরিয়াতে হার্ট সাউন্ডটা খুব ভালো করে শুনে নিয়েছি। যদি এখানে কোনো মারমার থাকে তা অটোমেটিক আমার ভিতরে ঢুকে গেছে, বাট আই হ্যাভেন্ট ডান এনি ম্যানুভার। এরপর এই 4টা এরিয়ার পরে আমার টার্গেট হচ্ছে বোথ দ্য নেক। নেকে আমার যেহেতু জায়গা কম, আমি এখানে বেল প্রেস করব, বেল প্রেস করে আমি এখানে শুনে নিব কোনো অ্যাওটিক স্টেনোসিসে কোনো রকম রেডিয়েশন আছে কিনা, এবং টার্গেট থাকবে এখানে কোনো ক্যারোটিড ব্রুই আছে কিনা। দেন আমি ক্যারোটিড ব্রুইটা শুনে নিলাম, এবং আমি যখন এখানে প্লেস করব তখন অবশ্যই পেশেন্টকে ইনস্ট্রাকশন নিতে হবে আপনি শ্বাসটা বন্ধ রাখেন। আপনি স্যাররা শুনবে আপনি ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। আপনি ক্যারোটিড ব্রুই দেখতে চান, আপনি অ্যাওটিক স্টেনোসিসের রেডিয়েশন দেখতে চান, কিন্তু আপনি তাকে শ্বাস বন্ধ করতে বলেননি, তার মানে ইউ আর নট ম্যাচিউর এনাফ। আপনি শুনে নিলেন, ভেরি গুড। এইবার আমাকে ম্যানুভার করতে হবে। আমার কিন্তু একটা রাফ আইডিয়া হয়ে গেছে, আমি পালপেশন করেছি, আমি অসকালটেশন করেছি, আমি হার্ট সাউন্ডের ক্যারেক্টার দেখেছি, আমার একটা রাফ হয়ে গেছে। সো আমি এরপরে আমার টার্গেটটা হচ্ছে আরও কিনভাবে দেখা, যেটাকে আমি আইডিয়া করেছি এটা ম্যানুভার করে অ্যাগ্রাভেট করে এটা এস্টাবলিশ করা, এটাই আমার টার্গেট। তবে ম্যানুভারগুলা যদি আমার নাও থাকে, সবকটা ম্যানুভার আমাকে পরীক্ষা হলে করে আসতে হবে। তাহলে প্রথমে আমার মাইট্রাল এরিয়া। মাইট্রাল এরিয়াতে আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে এখানে কোনো মাইট্রাল রিগার্জিটেশন আছে কিনা, কোনো মাইট্রাল স্টেনোসিস আছে কিনা। ভেরি গুড। যদি আমি আগে একটা সিস্টোলিক মারমার পেয়ে থাকি তাহলে এখানে মাইট্রাল রিগার্জিটেশন আছে। সিস্টোলিক মারমারটা কেমন শুনতে শোনা যাবে? এটা হচ্ছে গুর গুর গুর, অনেকটা হচ্ছে জল ভরা মেঘের গর্জনের মতো গুর গুর শোনা যাবে। সো এটা কিন্তু লুকানোর কোনো সুযোগ নাই। আপনি প্লেস করলেন, আপনার মারমারটা এখানে প্লেস করলেন, আপনি একটা মারমার শুনতে পেলেন, পেশেন্টকে বললেন আপনি একটু বাম দিকে কাত হন, বাম দিকে কাত হন এবং শ্বাসটা একটা লম্বা শ্বাস নেন, ছাড়েন, ছেড়ে ধরে রাখেন। দিস ইজ দ্য ম্যানুভার। একটা লম্বা শ্বাস নেন, শ্বাসটা ছাড়েন, ছেড়ে শ্বাসটা ধরে রাখেন।
দেন আপনি ভালো করে শুনলেন, হ্যাঁ এখানে একটি সিস্টোলিক মারমার আছে। শুধু সিস্টোলিক মারমার পেয়ে আপনি খুশি হয়ে যাবেন না, ম্যাক্সিমাম কেসে মাইট্রাল রিগার্জিটেশনের সাথে মাইট্রাল স্টেনোসিস থাকতে পারে। আর মাইট্রাল স্টেনোসিসের মারমার হচ্ছে খুবই সূক্ষ্ম একটা মারমার। আপনি যদি ভালো করে আগের থেকে আপনার কান প্র্যাকটিস করা না থাকে, দেন মাইট্রাল স্টেনোসিস আপনাকে ধোকা দিয়ে দেবে। স্পেশালি যখন আপনার একটা মাইট্রাল রিগার্জিটেশন আছে, তার মানে সে অলরেডি তার উপস্থিতি জানান দিচ্ছে, গুড়গুড় গুড়গুড় করছে, তার সাথে যে ছোট্ট একটা মাইট্রাল স্টেনোসিস, যে সেকেন্ড হার্ট সাউন্ডের পরে যে ছোট্ট একটা মারমার, এটা আপনি মিস করে যেতে পারেন। তাহলে আপনি একটা মাইট্রাল রিগার্জিটেশন পেলেন, আপনার টার্গেট থাকবে যে এখানে কোনো অ্যাসোসিয়েটেড মাইট্রাল স্টেনোসিস আছে কিনা সেটাকে খোঁজা। আপনি তাহলে কীভাবে খুঁজবেন? আপনি তো ডায়াফ্রাম দিয়ে দেখে নিলেন, ডায়াফ্রাম দেখে নেবে, এবার মাইট্রাল স্টেনোসিসের জন্য আপনি এটা ঘুরাবেন, ঘুরিয়ে এখানে বেল দিয়ে প্রেস করবেন, প্রেস করে তাকে বলবেন হ্যাঁ আপনি শ্বাসটা দরকার হলে তাকে এবার যদি শ্বাস বেশিক্ষণ ধরে রাখতে না পারে আপনি শ্বাসটা ছেড়ে দিন, শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, দুটো শ্বাস নিতে বলবেন, শ্বাস নিয়ে আবার শ্বাসটা ছেড়ে ধরে রাখেন, তাকে কাট করেন, আবার শ্বাসটা নিয়ে ছেড়ে ধরে রাখার পর খুব মেটিকুলাসলি শুনেন যে সেকেন্ড হার্ট সাউন্ডের পরে এখানে আর কোনো ছোট্ট আওয়াজ হচ্ছে কিনা। ফাইন, এরপর আপনি মাইট্রাল রিগার্জিটেশন পেলেন, তো ওটার একটা রেডিয়েশন হয়। এই রেডিয়েশনটা আপনি হচ্ছেন এই যেটা এক্সিলা ওখানে শুনবেন। এই ফাঁকে আমি একটা কথা বলে নিই, যখন আপনি একটা মারমার পাবেন, আপনি এক মারমারটা কি, দুইটা হার্ট সাউন্ডের বাইরে একটা অ্যাডেড সাউন্ড, রাইট? যখন আপনি একটা মারমার পাবেন তখন আপনাকে কিছু পয়েন্টের দিকে খেয়াল রাখতে হবে। হোয়াট আর দোজ পয়েন্টস? ফার্স্ট অফ অল লোকেশন, আপনি কোন এরিয়াতে পাচ্ছেন। দেন টাইমিং, যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক তার কোন জায়গায় পাচ্ছেন, এটা কি সিস্টোলিক মারমার নাকি ডায়াস্টোলিক মারমার। ওকে, দেন দেখতে হবে এটা ডিউরেশন, এরপর দেখতে হবে এটার পিচ কি পরিমাণ আছে, এটার ইন্টেন্সিটি কি পরিমাণ আছে, এবং এটা রেডিয়েশন কোথায় হচ্ছে। তাহলে আমরা জানি যে মাইট্রাল রিগার্জিটেশনের রেডিয়েশন হয় লেফট এক্সিলাতে। এখন আমরা রেডিয়েশন বলতে কি বুঝি, এখানে একটু পার্থক্য আছে। রেডিয়েশন মানে যেই ইন্টেন্সিটিতে আপনি এটা অ্যাপেক্সে শুনছেন, ক্লোজ টু সেম ইন্টেন্সিটিতে আপনি এটা লেফট এক্সিলাতে শুনবেন, এটাই রেডিয়েশন। আপনি ধরেন এখানে একটা মারমার পেলেন, কিন্তু রেডিয়েশন যখন শুনছেন, যখন আপনি লেফট এক্সিলাতে শুনছেন, যদি ওটা 50%-এর কম হয়, দেন ইট কান্ট বি ইন্টারপ্রিটেড বাই রেডিয়েশন। এটা মনে রাখতে হবে, এটা ক্লোজ হওয়ার কথা। ক্লোজ মানে কি 100% যদি না হয়, অ্যাটলিস্ট 70 to 80% ইন্টেন্সিটিতে আপনাকে এটা শুনতে হবে ওখানে। আচ্ছা, তাহলে আমি মোটামুটি মাইট্রাল এরিয়া মারমার হিসেবে বলে ফেললাম। এখন মাইট্রাল স্টেনো, এটা তো যদি আপনার মিক্সড হয়, মানে মাইট্রাল রিগার্জিটেশন আছে, মাইট্রাল স্টেনোসিস আছে, একসাথে বললাম। এখন সেপারেটলি আসতে পারে, সাপোজ আপনার শুধুমাত্র মাইট্রাল রিগার্জিটেশন, দেন আপনাকে কিছু পয়েন্টে দিয়ে খেয়াল রাখতে হবে। হোয়াট আর দোজ পয়েন্টস? মাইট্রাল রিগার্জিটেশনের ক্ষেত্রে অবশ্যই অ্যাপেক্সটা, অবশ্য না, মোস্ট অফ দ্য কেসে অ্যাপেক্সটা শিফট হবে ল্যাটারালি। তার মানে আমাদের অ্যাপেক্স পিটের নর্মাল পজিশন কি 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন, 9 সেন্টিমিটার ল্যাটারাল ফ্রম দ্য মিড লাইন। ওকে, যখন আপনি মাইট্রাল রিগার্জিটেশন পাবেন, এটা 5 ইন্টারকোস্টাল স্পেসেই থাকবে, কিন্তু আরও ল্যাটারাল চলে যাবে। ইট মে বি 11 সেন্টিমিটার অর 12 অর 13। ওকে, এবং এখানে একটা প্যানসিস্টোলিক মারমার থাকবে। আর আমি যেটা বললাম, মারমারের যে ক্যারেক্টারিস্টিক ওটা কীরকম থাকবে, মানে গুর গুর গুর, সে আপনাকে জানান দিবে যে হ্যাঁ আমি আছি। দেয়ার মে বি আ থ্রিল, সিস্টোলিক মারমারে আমরা সাধারণত থ্রিল পাই, সেখানে থ্রিল থাকতে পারে। আর কি হতে পারে, আর আপনি রেডিয়েশন পাবেন। এবার আসি মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে। মাইট্রাল স্টেনোসিস ইট ইজ দ্য টাফেস্ট মারমার। একটা সিঙ্গেল মাইট্রাল স্টেনোসিস আপনার কাছে আসলো, ইট ইজ দ্য টাফেস্ট। যদি এটার সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে, এটা এক এক সময় এক এক রকম দিবে। এই জন্য আমি বলেছিলাম যে আপনাকে একটা মারমার তার অ্যাপিয়ারেন্সটা ভ্যারিয়েশন হতে পারে। এটা কয়েকবার না দেখলে, কয়েকটা পেশেন্ট রিপিটেডলি না দেখলে আপনি এটা অ্যাসেস করতে পারবেন না। সাপোজ মাইট্রাল স্টেনোসিসটা মাইল্ড, তাহলে আপনি কি এখানে একটা সুন্দর একটা পাবেন। আপনি ফার্স্ট অফ অল আপনি প্রথমে একটা ট্যাপিং অ্যাপেক্স পিট পাবেন।
যখন এটা ট্যাপ করবে, হ্যাঁ আমার ট্যাপিং অ্যাপেক্স পিট আছে, ইট মে বি আ কেস অফ মাইট্রাল স্টেনোসিস। এরপর আপনি পালপেশনের পরে আসেন, যখন আপনি হার্ট সাউন্ড শুনবেন তখন ফার্স্ট হার্ট সাউন্ড হবে লাউড। হ্যাঁ, আপনার ফার্স্ট হার্ট সাউন্ডটা লাউড হয়েছে, আপনি বুঝলেন যে দেয়ার ইজ মোর এভিডেন্স অফ মাইট্রাল স্টেনোসিস। এবার যখন আপনি মারমারটা শুনতে গেলেন তখন দেখলেন যে ডায়াস্টোলিক মারমার, ডায়াস্টোলিক মানে ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড ইজ ক্লিয়ার। আফটার দ্য সেকেন্ড হার্ট সাউন্ড ইট ইজ নট ক্লিয়ার। ইট ইজ নট ক্লিয়ার মানে হচ্ছে যে এখানে কিছু কিছু আছে বলে মনে হচ্ছে। অনেক সময় আপনি নাও পেতে পারেন কিছু, তো কিছু আছে বলে মনে হচ্ছে। বইয়ে একটা টার্ম আছে, দিস ইজ অ্যাবসেন্স অফ সাইলেন্স। কিছু আছে বলে মনে, বাট ইট ইজ এত অল্প যে আপনি মারমার হিসাবে নাও বুঝতে পারেন। একটা টেকনিক আমি একবার শিখেছিলাম, আমি শেয়ার করি। মাইট্রাল স্টেনোসিস আপনি কীভাবে বুঝবেন? সাপোজ হাতটা আপনি এভাবে রাখলেন, আপনার ডায়াফ্রামটা আপনি এভাবে রাখলেন, এইবার হাতের নিচে স্ক্র্যাচ করেন, হালকা স্ক্র্যাচ করেন। হালকা স্ক্র্যাচ করলে এই যে আপনি যে সাউন্ডটা শুনতে পেলেন, দেখেন ইট ইজ স্ক্র্যাচিং সাউন্ড। যে সাউন্ডটা আপনি এভাবে শুনতে পেলেন, দিস ইজ দ্য সাউন্ড অফ মাইট্রাল স্টেনোসিস। ওকে, ইউ ক্যান প্র্যাকটিস ইট বাই ইয়োর সেলফ। এরপর যদি এটা মডারেট হয়, আপনি একটা সুন্দর রাফ রামব্লিং ডায়াস্ট্রিক মারমার শুনতে পাবেন। ঠিক আছে, এবার যদি সিভিয়ার হয়, সিভিয়ার হলে সমস্যা আরও বাড়লো। সমস্যা বাড়লো কেন? এবার পুরো সাইলেন্ট থাকবে, পুরো সাইলেন্স থাকবে, এখানে আপনি কোনো মারমার শুনতে পাবেন না। তাহলে আপনি তখন কিভাবে লোকেট করবেন? আপনি লোকেট করবেন তখন আপনার ট্যাপিং দিয়ে, ট্যাপিং অ্যাপেক্স পিট দিয়ে এবং অসকালটেশনে আপনার ফার্স্ট হার্ট সাউন্ড লাউড দিয়ে আপনাকে বুঝতে হবে দেয়ার ইজ মাইট্রাল স্টেনোসিস। সাধারণত যদি মারমারটা পরীক্ষার হলে একটা নিয়ম আছে যে অবভিয়াস ফাইন্ডিংস না থাকলে সেটা দেওয়া হয় না। এজন্য হচ্ছে এই ধরনের কেসগুলা আপনি পাবেন না। পরীক্ষা হলে আপনি এমন কেসই পাবেন যেখানে একটা মিড ডায়াস্ট্রিক মারমার থাকবে। এখন মাইট্রাল স্টেনোসিস যদি পড়েন তখন আরও কিছু ব্যাপার চলে আসে, যে আপনি এখানে ওপেনিং স্ন্যাপ পাচ্ছেন কিনা, স্লিক পাচ্ছেন কিনা। বেসিক্যালি যদি আপনি এগুলো বুঝতে পারেন আপনি বলবেন, যদি বুঝতে না পারেন তাহলে এখানে আপনার এত কিছু বলার দরকার নেই। স্যাররা এখানে দেখতে চায় না পরীক্ষা হলে যে আপনি কতটা জ্ঞানী, স্যাররা দেখতে চায় আপনি এটা মারমারটা আইডিয়া মানে ঠিক মতো ইন্টারপ্রেট করতে পারলেন কিনা। ওকে, তাই মাইট্রাল এরিয়া সম্বন্ধে মোটামুটি বলে ফেলেছি। দুই একটা এক্সট্রা কথা বলি। এক্সট্রা কথা হচ্ছে যে তাহলে মাইট্রাল এরিয়াতে আপনি কি এক্সপেক্ট করছিলেন? আপনি এক্সপেক্ট করছিলেন একটা প্যানসিস্টোলিক মারমার, ওকে, আর একটা মিড ডায়াস্টোলিক মারমার। কিন্তু আপনি এখানে পেয়ে গেলেন একটা লেট সিস্টোলিক মারমার। সিস্টোলিক মারমার আছে, বাট ইট ইজ লেট সিস্টোলিক মারমার, এবং এখানে রেডিয়েশন আছে। অ্যাপেক্স বিট ইজ ল্যাটারালি শিফট। দেন এটা মাইট্রাল রিগার্জিটেশন হওয়ার কথা, আপনার আইডিয়া ঠিক, মাইট্রাল রিগার্জিটেশন, বাট কজ হিসেবে আপনি মাইট্রাল রিগার্জিটেশন হিসেবে পরীক্ষা হলে এটাকে প্লেস করবেন। বাট আপনি যদি বোঝেন যে হ্যাঁ এটা লেট সিস্টোলিক মারমার, তাহলে আপনি এটা কজ হিসাবে আগে মাইট্রাল ভালভ প্রোলাপসটা বলেন, কারণ মাইট্রাল ভালভ প্রোলাপসে এটা প্যানসিস্টোলিক না হয়ে লেট সিস্টোলিক মারমার হিসাবে আসে। তো সেটুকুই। আরেকটা হতে পারে তাহলে আপনি এগুলো না পেয়ে এখানে একটা ইজেকশন সিস্টোলিক মারমার পেয়ে গেলেন। আপনার তো এখানে ইজেকশন সিস্টোলিক মারমার পাওয়ার কথা না, এবং মারমারের কোয়ালিটি যে আমরা যে বলছি যে মাইট্রাল রিগার্জিটেশন হচ্ছে গুর গুর মেঘের গর্জনের মতো, এখানে মারমারের কোয়ালিটি পেলেন হচ্ছে ভেরি হার্শ। এত হার্শ মারমার তো আপনি চিন্তা করবেন এটা অ্যাওর্টিক স্টেনোসিসে হওয়ার কথা, এরকম তো এখানে মাইট্রাল রিগার্জিটেশন হওয়ার কথা না, হতে পারে। অনেক সময় অ্যাওর্টিক স্টেনোসিসের মারমারটা মাইট্রাল রিগার্জিটেশনে শোনা যেতে পারে। এটার একটা স্পেশাল টার্ম আছে গ্যালাবার্ডিন সিনড্রোম। আচ্ছা, এটা একটু উপরের দিকে জাস্ট মনে পড়লো বলে আমি বলে দিলাম। তাহলে আমার মোটামুটি মাইট্রাল এরিয়া শেষ। এবার মাইট্রাল এরিয়ার ম্যানোভারের পর আমি উপরে উঠবো। উপরে উঠবো মানে কি, এবার আমি পেশেন্টকে বলবো আপনি একটু উঠে বসেন, আপনি একটু উঠে বসেন এবং সামনের দিকে ঝুঁকে বসেন। আপনি বসুন, উঠে সামনের দিকে ঝুঁকে বসেন, মানে এইভাবে কি সামনের দিকে ঝুঁকে বসেন। অ্যাজ ইট ইজ এ ম্যানিকিউর, হয়তো বা এখানে আইডিয়াল প্রসিডিউর নাও হতে পারে। এবার উঠে বসার পর আগের মতো আমি হলো
এখানে হাতটা আগে প্লেস করব তার ক্যারোটিড পালস দেখার জন্য। পেশেন্টকে ইনস্ট্রাকশন দিব, আপনি একটা লম্বা শ্বাস নেন, শ্বাসটা নিয়ে শ্বাসটা ছাড়েন, ছেড়ে বন্ধ রাখেন। দেন আমি এটা হচ্ছে লেফট লোয়ার স্টার্নাল এই যে এটাকে প্লেস করব, প্লেস করে মারমারটা শোনার চেষ্টা করব। এখানে আমি কি শুনবো? এখানে আমি দুটো জিনিস এখানে শুনতে চাবো, আমি হচ্ছে স্পেশালি এখানে কোনো আর্লি ডায়াস্টলিক মারমার আছে কিনা। ফাইন, আর্লি ডায়াস্টলিক মারমার কেন? যে অর্থাৎ এখানে কোনো অ্যাওর্টিক রিগার্জিটেশন আছে কিনা। আর এখানে কি থাকতে পারে? এখানে একটা প্যানসিস্ট্রিক মারমার থাকতে পারে, যেটা ভিএসডি, এটা আমি আগেই বলেছি। বাট এই ম্যানুভারটা করা হচ্ছে স্পেশালি অ্যাওর্টিক রিগার্জিটেশনকে টার্গেট করে। তাহলে আমি আবার বলছি যে এটা আমি অ্যাওর্টিক রিগার্জিটেশন দেখতে চাই। পেশেন্ট লিডিং ফরওয়ার্ডস হবে, হয়ে শ্বাসটা ছেড়ে বন্ধ রাখবে অর্থাৎ এক্সপ্রেশনে। তখন আমি ভালো করে শুনবো যে এখানে কোনো আর্লি ডায়াস্টলিক মারমার আছে কিনা। আচ্ছা, আমি শুনে নিলাম এখানে আর্লি ডায়াস্টলিক মারমার আছে কিনা, এবং অ্যাট দ্য সেম টাইমে আমি তার অ্যাওর্টিক এরিয়াতে যাব। অ্যাওর্টিক এরিয়াতে গিয়ে ভালো করে শুনবো যে এখানে কোনো ইজেকশন সিস্টোলিক মারমার আছে কিনা। এখানেও পেশেন্টকে বলবো আপনি শ্বাসটা ছেড়ে বন্ধ রাখে, ইজেকশন সিস্টোলিক মারমার আছে কিনা আমি দেখে নিব। এবং এখানে মারমারের যে কোয়ালিটিটা এটাকে আমি ফোকাস করব, কারণ অ্যাওর্টিক স্টেনোসিসের যে মারমার ইট ইজ ভেরি হার্শ। এটার একটা ক্যারেক্টারিস্টিক বলে, এটা হচ্ছে সিগালের হুইসেলের মতো। সিগাল যেভাবে হুইসেল দেয় ভেরি হার্শ, ওই রকম হুইসেলের মতো। সো এখানে একটা হার্শ সিস্টোলিক মারমার, সে জানান দিবে আপনাকে। যদি এটা অ্যাওর্টিক স্টেনোসিস হয় আপনাকে খুঁজতে হবে না, সে আপনাকে জানান দিবে আছে কিনা আমি দেখে নিলাম। ওকে, আমি আগেই অ্যাওর্টিক স্টেনোসিসের কোনো রেডিয়েশন নেকে ছিল কিনা ওটা আমি দেখে নিয়েছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার ম্যানিভার। কিন্তু এখন আরেকটা যেটা রয়ে গেল সেটা হচ্ছে কি এএসডি। যদি এএসডি হয় তাহলে আপনি যখন প্রথমেই যখন আপনি এএসডি আমরা যখন ম্যানুভার করছিলাম তখন কিন্তু আপনি দুটো জিনিস পেয়েছিলেন। নাম্বার 1 সেটা হচ্ছে তার স্প্লিটিং হার্ট সাউন্ড, অ্যান্ড নাম্বার 2 হলো এখানে একটা ফ্লো মারমার, সিস্টোলিক ফ্লো মারমার। তখন আমি যখন এটা পেশেন্টকে বসালাম তখন পেশেন্টকে আমি আবার ম্যানুভারে যাব, ম্যানুভারে গিয়ে বলবো, এবার দুটো কথা বলবো। অ্যাওর্টিক স্টেনোসিস মানে কি? তার মানে এখানে ওয়াইড অ্যান্ড ফিক্সড স্প্লিটিং থাকবে। আমি একটা স্প্লিটিং পেয়েছি, কিন্তু এটা ওয়াইড আর ফিক্সড কিনা এটা তো আমাকে স্ট্যাবলিশ করতে হবে। তাহলে আমি পেশেন্টকে দুটো ইনস্ট্রাকশন দেব। আপনি লম্বা শ্বাস নেন, শ্বাসটা ছেড়ে বন্ধ রাখেন। লম্বা শ্বাস নেন, শ্বাসটা ছেড়ে বন্ধ রাখেন। ফার্স্ট অফ অল আমি এক্সপ্রেশনে দেখলাম, তো আমাকে তো ইন্সপিরেশনে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আবার একটা লম্বা শ্বাস নেন, ছাড়েন, আবার একটা লম্বা শ্বাস নিয়ে এবার শ্বাসটা ধরে বন্ধ রাখেন। তার মানে আমি ইন্সপিরেশনে দেখলাম যে স্পিটিংটা আমি পাচ্ছি এটা ওয়াইড অ্যান্ড ফিক্সড কিনা। সাথে অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু ওই মারমারটাকেও টার্গেট করবো, যে ফ্লো মারমারটা আমি পাচ্ছিলাম ওটা আমি ঠিক মতো পাচ্ছি কিনা। দেন ম্যানুভার কিন্তু আসলে আমার শেষ। এখানে আমি অ্যাওর্টিক রিগার্জিটেশন নিয়ে দুইটা কথা বলতে চাই। অ্যাওর্টিক রিগার্জিটেশন অনেক সময় যদি গ্রেড 1 or 2 হয়, 1 তো আমরা সাধারণত পাই না, সাপোজ যদি 2 হয় তাহলে আমরা লাইন পজিশনে পাবোই না। লাইন পজিশনে আপনি পাবেন না, হালকা মনে হবে যেখানে কিছু একটা আছে, স্পেসিফিক আপনি কোনো মারমার পাবেন না। যেই মাত্রায় পেশেন্টকে উঠে বসাবেন আপনার মনে হবে লাফ দিয়ে এখানে একটা মারমার এসে অ্যাপিয়ার করেছে, দিস ইজ অ্যাওর্টিক রিগার্জিটেশন। আর যদি গ্রেড 3 or 4 হয় আপনি লাইন পজিশনই পাবেন। সেম এটা এএসটির ক্ষেত্রে প্রযোজ্য। অনেক সময় দেখা যায় শোয়া অবস্থায় আপনি হালকা একটু স্পিডিং বুঝছেন কি বুঝছেন না, আপনি হয়তোবা সিস্টোলিক ফ্লো মারমারটা আপনি এখানে বুঝতে পারবেন না। কিন্তু যখন আপনি পেশেন্টকে উঠিয়ে বসাবেন তখন দেখবেন যে খুব ক্লিয়ার সিস্টোলিক ফ্লো মারমার পাচ্ছেন, স্প্লিটিংটা বুঝতে পারছেন, এবং পেশেন্ট হচ্ছে যে ওয়াইড ফ্লিক্স স্প্লিটিংটা আপনি স্ট্যাবলিশ করতে পারছেন। তাহলে দেখেন এবার আপনাকে একটু খেয়াল করে মনে করতে হবে যে আপনার ইনস্ট্রাকশন কি ছিল। যদি আপনার ইনস্ট্রাকশন হয় যে এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম, হোয়াট ইজ দ্য ইউজুয়াল ইনস্ট্রাকশন অফ আওয়ার এক্সামিনার, তাহলে আপনার এক্সামিনেশন প্রসিডিউর এখানেই টেম্পোরারি শেষ। Checking the base of the lung is not the part of the precordium.
কোনো স্যার এটাকে অ্যাকসেপ্ট করে, ম্যাক্সিমাম স্যার আপনি যখনই বেস অফ দ্য লাং দেখতে যাবেন বিরক্ত হয়। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আই ওয়ান্ট টু চেক দ্য বেস অফ দ্য লাং অর আই ওয়ান্ট টু ডু দ্য রিলেভেন্স। এখন আপনি যদি বলেন যে আই ওয়ান্ট টু চেক দ্য বেস অফ দ্য লাং, সেই ক্ষেত্রে আপনি শুধু বেস অফ দ্য লাং দেখে বের হয়ে যেতে পারবেন। অথবা আপনি যদি বলেন যে আই ওয়ান্ট টু সি দ্য রিলেভেন্স, রিলেভেন্স দেখার ব্যাপারটা হচ্ছে এরকম যে স্যারদের বক্তব্য যখন ওনারা আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা নেন তখন যেটুকু ইনস্ট্রাকশন দিচ্ছেন ওই ইনস্ট্রাকশনে পেশেন্ট এক্সামিনি কতটুকু সূক্ষ্মভাবে কতটা সুন্দর করে এক্সামিনেশন প্রসিডিউরটা করে এটা বের হয়ে আসতে পারছে, এটাই তারা হচ্ছে ফলো করেন। বাট যখন পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষা হবে তখন আপনি প্রথমে এক্সামিনেশন করলেন, এই এক্সামিনেশনটা আপনার রিলেভেন্স অবশ্যই চেক করতে হবে। চেক করে পুরোটা অ্যাজ এ হোল আপনি কত সুন্দর ডায়াগনোসিস করতে পারেন, দিস ইজ দ্য পোস্ট গ্র্যাজুয়েশন এক্সাম। যেহেতু আমরা পোস্ট গ্র্যাজুয়েশন এক্সামের দিকে আছি সেই জন্য রিলেভেন্স দেখা এটা হচ্ছে আপনাকে স্যারকে অ্যাপ্রোচ করতে হবে, স্যার আই ওয়ান্ট টু সি দ্য রিলেভেন্স। এখানে ব্যাপার আছে, সাধারণত যদি প্রথম দিকে এক্সামিনি হয়, সাপোজ আপনি ফার্স্ট এক্সামিনি, সেখানে রিলেভেন্স চেক করতে দেওয়া হয় যে হ্যাঁ আপনি দেখেন। এখন কার্ডিওভাস্কুলার যখন আপনি রিলেভেন্স দেখতে যাবেন তখন আপনাকে খেয়াল করতে হবে যে রিলেভেন্স মানে কি। আমি সাধারণত জেনারেল এক্সামিনেশনের যেই পয়েন্টসগুলো আমার কার্ডিওভাস্কুলার সিস্টেমে হেল্প করবে ওই পয়েন্টসগুলো আমি এখানে অ্যাড করব এবং অ্যাড করে অ্যাজ এ হোল আমি আমার যে ডায়াগনোসিসটা এতক্ষণ মনে মনে রেখেছি এটাকে স্ট্যাবলিশ করব। তাহলে আপনি এখানে কি দেখতে চাবেন? বেসিক্যালি আপনি চোখের দিকে তাকাবেন, মানে চেহারার দিকে তাকাবেন, চেহারার দিকে তাকায় আপনি এখানে দেখবেন এখানে কোনো জ্যান্থালিজম আছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ এ কার্ডিওভাস্কুলার সিস্টেম। তারপর দেখবেন যে এখানে এবং এটা খুব দ্রুত করতে হবে আপনাকে, এখানে কোনো অ্যানিমিয়া আছে কিনা দেখে নিলেন। আপনি জিহ্বাটা একটু বের করতে বলতে পারেন, দেখে নিলেন। খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে জেভিপি চেক করা। একটা কার্ডিওভাস্কুলার সিস্টেম আপনি রিলেভেন্স দেখছেন, জেভিপি কারেক্টলি দেখছেন না, দিস ইজ এ ক্রাইম। তাহলে আমরা জেভিপি কীভাবে দেখব? পেশেন্টকে আমরা বলবো যে আপনি একটু উঠে বসেন, অথবা আপনি দুভাবে দেখতে পারেন। জেভিপি যদি আপনি এখান থেকে মাথার থেকে উঠে এসে জেভিপি দেখছেন সেটা আপনার প্রসিডিউরের মধ্যে হতে পারে, অথবা আপনি অ্যাজ এ হোল সম্পূর্ণটা দেখে গেলেন, লাস্টে এসে আপনি জেভিপিটা পেশেন্টকে উঠালেন, এটাও একটা স্মুথ হতে পারে। আমার মনে হয় দিস ইজ মোর অ্যাপ্লিকেবল। তাহলে আপনি ওটা দেখে আসলেন, পেশেন্টের হাতে আসলেন, হাতে এসে তার ক্যাপিলারি ফিলিং টাইম দেখলেন, অ্যানিমিয়া দেখলেন, সাইনোস দেখলেন, কোনো স্প্লিন্টার হেমোরেজ আছে, কোনো নিকোটিন স্টেইনিং আছে কিনা এগুলো দেখে নিলেন। যদি আপনি মনে করেন যে পেশেন্ট ফেব্রাইল, দ্যাট মিনস আপনি যখন এই পেশেন্টকে টাচ করছেন তো বুঝছেন যে আপনি পেশেন্ট ফেব্রাইল, তাহলে আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম দেওয়া হয়েছে পেশেন্ট ফেব্রাইল, সেখানে আপনার মাথায় ক্যাচ করতে হবে ইট মে বি আ কেস অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। দেন ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস যে হ্যান্ড ফাইন্ডিংসগুলো আছে ওগুলো আপনাকে ঝটপট দেখে নিতে হবে, এখানে কোনো অসলা নোড আছে কিনা, এখানে কোনো জেনুয়েলেশন আছে কিনা, খুব ঝটপট আপনি এগুলো অ্যাজ এ হোল দেখে নিলেন। এগুলো দেখে নেওয়ার পরে পায়ের দিকে তাকিয়ে আপনাকে ইডিমাটা দেখতে হবে। এবং এখানে একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে জেনারেলাইজ পালস, সেটা তো পালসটা হচ্ছে আপনি এখানে হাত দিলেন, এখন তো 2 আঙ্গুল দিয়ে পালস দেখে, আপনি পালসটা দেখলেন, ফিল করলেন, রেট, রিদিম, ভলিউম, ক্যারেক্টার, সিমেট্রি, রেডিও রেডিয়াল সিমেট্রি অ্যান্ড রেডিও রেডিয়াল ডিলে, ব্যাস দেখে নিলেন। এরপরে যদি আপনি এখানে কোনো ডিলে পান, মানে এখানে কোনো আপনি সমস্যা মনে করেন, তাহলে আপনাকে হোল জেনারেলাইজ পালসও দেখতে হবে, সাথে ইডিমা দেখতে হবে। সব দেখা শেষ করে আপনি পেশেন্টকে উঠে বসাবেন, বসে আইডিয়ালি এখন যদি আপনার কাছে 2টো বালিশ থাকে তাহলে আপনি বালিশে হেলান দিয়ে পেশেন্টকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করবেন। আপনার কাছে বালিশ নাই তাহলে আপনি ব্যাক রেস্ট চাবেন। যদি কিছুই না থাকে তাহলে হচ্ছে হাতের উপর ভর দিয়ে, যেমন আমার কাছে এই মুহূর্তে কিছু নেই, তাহলে হাতের উপর ভর দিয়ে পেশেন্টকে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করবেন। এরপরে এখন আমি জেভিপিটা কি দেখব, এটা হচ্ছে স্টার্নিকের মাস্টার যে মাসেলের 2টা বেলি আছে তার মাঝখানে তো দেখব। দেন পেশেন্টকে একটু স্লাইট ল্যাটারাল করেন, যে আপনি আপনার মুখটা একটু এদিকে ঘুরান, খুব বেশি না। এখানে মনে রাখতে হবে আমরা জেভিপিটা দেখব হচ্ছে 2টা মাসেলের বেলির মাঝখানে। যদি এটা খুব বেশি টট হয়ে যায় অর ফেসটা খুব বেশি এলিভেটেড হয়ে যায় তাহলে এটা আমরা আইডিয়ালি এটা লোকেট করতে পারবো না। ওকে, তাহলে হচ্ছে আপনি হাতেভাবে ধরলেন, ধরে এদিকে সরালেন, 2টা বেলির মাঝখানে দেখলেন এবং আপনি এটা
ফোকাস করার জন্য লাইট দিবেন। লাইটটা হচ্ছে কিভাবে দিবেন, লাইটটা আপনাকে দিতে হবে হচ্ছে ট্যানজেন্টলি। ট্যানজেন্টলি মানে লাইটটা আপনাকে ফোকাস করতে হবে হচ্ছে এই দিক থেকে, এই দিক থেকে। আপনি যদি এই দিক একদম সরাসরি ভার্টিক্যালি লাইটটা ফোকাস করেন তাহলে আপনি ভালো করে এটা দেখতে পারবেন না। আপনাকে লাইটটা ফোকাস করতে হবে ট্যানজেন্টলি, যেন আপনি যেটার যে ওয়েভটা ভালো মতো দেখতে পান। জেভিপি দেখার সময় কয়েকটা কথা আমি বলি, সেখানে হচ্ছে এটাকে কার্ডিয়াক ক্যারোটিড পালস নাকি জেভিপি, এটার আপনার একটা কনফিউশন আসতে পারে। কয়েকটা জিনিস খুব ইয়ে করতে হবে, মানে আপনি খুব দ্রুত কয়েকটা জিনিস খেয়াল করে নেবেন যে জেভিপি হচ্ছে ইনওয়ার্ড পালসেশন হবে, আর যেটা ক্যারোটিড পালস সেটা হচ্ছে আউটওয়ার্ড হবে। আপনি ওটা যখন হাত দিবেন তখন দেখবেন ক্যারোটিড পালসটা আপনি ফিল করতে পারছেন, বাট জেভিপি আপনি ফিল করতে পারবেন না, মানে ইট ইজ ইম্পালপেবল। আর এটাকে শিওর করার জন্য আপনি অ্যাবডোমিনো জুগুলার রিফ্লেক্স দিবেন, এই রাইট সাইডে আপনি প্রেশার দিবেন, প্রেশার দিলে তখন এটা রাইজ করবে। আপনি একটা অক্লুড করতে পারবেন, আপনি যদি রুট অফ দ্য নেকে চাপ দেন তাহলে এটা অক্লুড হয়ে যাবে। এই আপনি খুব দ্রুত এই কটা পয়েন্ট করে জেভিপিটাকে আপনি স্ট্যাবলিশ করে নেবেন। এখন জেভিপিতে আমার কী কী ওয়েভ আছে, সাধারণত দুটো ওয়েভ পাওয়া যায়, একটা হচ্ছে এ ওয়েভ অ্যান্ড ভি ওয়েভ, রিয়ারলি কোথাও কোথাও সি ওয়েভও পাওয়া যায়। সাধারণত এত কিছু পরীক্ষা হলে ধরে না, আপনি শুধু তারপর এটুকু জেনে রাখেন হোয়াট ইজ এ ওয়েভ। এ ওয়েভ হচ্ছে যখন আপনার অ্যাট্রিয়াল কন্ট্রাকশনটা হয় তখন হচ্ছে আপনার এএফটা তৈরি হচ্ছে। যখন আপনার ভি ওয়েভ কখন আসে, যখন ট্রাইকাসপিড ভালভটা ক্লোজার হয় তখন একটা ভি ওয়েভ আসে। আর রিয়ারলি আপনি সি ওয়েভ যেটা পান এটা অ্যাট্রিয়াল ফিলিংয়ের জন্য। ফাইন, তাহলে আমি হচ্ছে এটা পেলাম, এটা পাওয়ার পর এটা ভালো করে লাইট মেরে দেখলাম যে এটা কোন লেভেলে আছে। এরপরে একটা স্কেল হচ্ছে এখানে দিয়ে আর একটা স্কেল এখানে দিয়ে আমি এটা মেপে ফেললাম যে কত সেন্টিমিটার ভার্টিক্যাল আছে। ওকে, পরীক্ষা হলে সাধারণত স্যাররা স্কেল দিয়ে মাপতে দেয় না, আপনি যদি ঠিক মতো লোকেট করতে পারেন তাহলে ইটস ওকে, এরপরে আর মাপতে দেয় না। তাহলে হচ্ছে আমার মোটামুটি রিলেভেন্স কিন্তু দেখা হয়ে গেছে। না, একটা বাকি আছে। এখন যদি আপনি ভাবেন, যদি আপনি লোকেট করতে পারেন যে আপনার অ্যাওর্টিক রিগার্জিটেশন আছে, তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকলে আপনাকে, আমরা ব্লাড প্রেশার মাপিনি, অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকলে আপনাকে কতগুলো স্পেশাল দেখতে হবে। কী কী সেই স্পেশাল জিনিসগুলো, আপনাকে ভালো করে পালস দেখতে হবে, আপনাকে প্রেশার দেখতে হবে। এরপর হচ্ছে আপনার অ্যাওর্টিক রিগার্জিটেশনের যে এক্সট্রা জিনিসগুলো, যেমন হচ্ছে কি কোরিগেন সাইন, আপনার পিস্টেল শুট মারমার আছে কিনা, ডি মরিস সাইন আছে কিনা, এগুলো আপনাকে দেখতে হবে। শুধু তাই না, আপনাকে ওখানে ফান্ডোস্কোপি করতে হবে। ফান্ডোস্কোপি করে আপনি যে ভেনাস যে পালসেশন ওইটাও আপনাকে দেখে আসতে হবে। যদি আপনি অ্যাওর্টিক রিগার্জিটেশনে এক্সট্রা সাইন দেখতে চান, না দেখতে চাইলে অসুবিধা নেই। সাধারণত আমার নিজের অ্যাওর্টিক রিগার্জিটেশন ছিল পরীক্ষায়, আমি কিন্তু দেখতে চাইনি এবং স্যাররা এটা নিয়ে কিছু বলে না। যদি কোনো স্যার ফোকাস করে যে তুমি এখানে আর কী কী রিলেভেন্স দেখতে চাও, সেক্ষেত্রে আপনাকে এটা ফোকাস করতে হবে। অ্যাওর্টিক রিগার্জিটেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আর্লি ডায়াস্ট্রিক মারমারটা আপনি ভালো করে বুঝতে পারছেন না, স্যাররা কিন্তু একটা ক্লু দেয়, তুমি ওর পালসে হাত দিয়েছো, ওর পালসটা কেমন, এখানে আপনি হাই ভলিউম পালস পাবেন। যদি স্যাররা এই ক্লুটা দেয় তাহলে বুঝতে হবে যেখানে আপনার অ্যাওর্টিক রিগার্জিটেশন আছে। যদি সাথে সাথে পিক করতে পারেন তো মাঝে মাঝে স্যাররা অ্যাকসেপ্ট করে নেয়। আর আমি আগেই বলেছিলাম অ্যাওর্টিক রিগার্জিটেশনের ক্ষেত্রে আপনার অ্যাপেক্স স্পিড শিফটেড হবে ডাউনওয়ার্ডস, থার্স্টিং ইন ক্যারেক্টার অ্যান্ড শিফটেড হবে ডাউনওয়ার্ডস। সো অ্যাপেক্স স্পিডের ক্যারেক্টার এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস করার সিস্টেম হচ্ছে আপনি একদিন এনসিবিটি যাবেন, ওদিন গিয়ে আপনি অসকালটেশন করবেনই না, আপনার টার্গেট থাকবে আমি আজকে শুধুমাত্র অ্যাপেক্স স্পিড শিখবো, অ্যাপেক্স স্পিডের ক্যারেক্টার শিখবো। দেন ওখানে যতগুলো পেশেন্ট আছে আপনি র্যান্ডমলি প্রত্যেকটা পেশেন্টের অ্যাপেক্স স্পিডে হাত দেন, অ্যাপেক্স স্পিডে হাত দিয়ে অ্যাপেক্স স্পিডে কেমন বোঝার চেষ্টা করেন। অসকালটেশন আপনি করবেনই না ওদিন, শুধু লিখে রাখেন যে এটা আছে অ্যাপেক্স স্পিডটা এরকম, এইটা আছে এই পেশেন্টের অ্যাপেক্স স্পিডটা এরকম, তার সাথে সাথে আপনার প্রবাবল ডায়াগনোসিসটা লেখেন। এরপর আপনি যখন ফাইল খুলবেন, ফাইল খুলে মিলান যে আপনার কতটুকু মিলল, যেগুলো যেগুলো মিলেনি ওগুলো রিপিটেডলি আবার দেখেন, আবার দেখে আজকে চলে আসেন। এভাবে আপনি 2 দিন করেন, দেখবেন অ্যাপেক্স স্পিডের ক্যারেক্টার, এটা ট্যাপিং, এটা নর্মাল, এটা হিভিং, এটা থার্স্টিং,
ও আপনি ক্যাপচার করে ফেলছেন। কারণ আপনি যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম দেখেন আপনার মেইন ফোকাস থাকে অসকালটেশনে, কাজে অ্যাপেক্স পিটের ক্যারেক্টার দেখার জন্য আপনার মেইন ফোকাসে থাকে না। আপনাকে ফোকাস তৈরি করতে হবে যে হ্যাঁ আমি আজকে শুধুমাত্র অ্যাপেক্স পিটে শিখবো। এবং আমি বলেছি তো, যদি আপনাকে পালপেশন করার সুযোগ দেওয়া হয় তাহলে দিস ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট, যেটা দিয়ে আপনি পরীক্ষা থেকে বের হয়ে আসতে পারবেন। আর যদি আপনার ব্যাড লাক থাকে তাহলে আপনাকে ফিমেল পেশেন্ট, আপনার টাইম কম, সেখানে আপনার ব্যাড লাক আছে, এখানে আপনাকে পালপেশন করতে দিবে না, শুধু অসকালটেশনের উপর বের হয়ে আসতে হবে, সেট ইজ ডিফারেন্ট। এক্সামিনেশন যখন আপনারা শেষ করবেন তখন দুইটা কাজ অবশ্যই করতে হবে, সেটা মেল হোক আর ফিমেল হোক। আপনাকে অবশ্যই আপনি যে অবস্থায় পেশেন্টটাকে এক্সপোজ করেছিলেন সেটা আপনাকে বন্ধ করতে হবে। আপনি তো ওই অবস্থায় পেশেন্টকে ফেলে আসেন, এটা অনেক সময় দেখা যায় যে শুধু এই জন্য আপনি হয়তোবা আপনার 2+ পাওয়ার কথা ছিল, শর্ট কেসে আপনি হচ্ছেন প্লাস পেয়ে গেছেন। সুন্দর করে এটা বন্ধ করতে হবে। আপনি তো আপনার এক্সামিনেশন প্রসিডিউরের জন্য ওনাকে এক্সপোজ করেছিলেন, আপনাকে সুন্দর করে এটা বন্ধ করতে হবে এবং পেশেন্টকে খুব সুন্দর করে একটা থ্যাংক ইউ দিতে হবে। এগুলো আসলে স্যাররা ফলো করে। তাহলে এটা শেষ করে আপনি এক্সামিনেশন কমপ্লিট। এবার আমি দু একটা কথা আপনাকে বলতে চাই। আমাকে অনেক সময় অনেকে বলে জেভিপির মানে এরপরে কিছু ক্রসিংয়ের যদি আপনি কথা বলেন তাহলে স্যাররা কি ক্রসিং কি জিজ্ঞাসা করতে চায়। মোস্ট আপনার এখানে প্রশ্ন কি হবে স্যারদের? প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। ফার্স্ট অফ অল আপনি ডায়াগনোসিসটা বললেন, সাপোজ আপনার ডায়াগনোসিস, আমার ডায়াগনোসিস MR। ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট ইজ ইউর ফাইন্ডিং, আপনি পুরো ফাইন্ডিংটা বললেন সুন্দর করে। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, আপনি ডায়াগনোসিস বললেন। এরপরের প্রশ্নটা হোয়াট মে বি দ্য কজ অফ ডায়াগনোসিস ডু ইউ থিঙ্ক, আপনি কজ বললেন। এরপরে আর তেমন কিছু প্রশ্ন থাকে না, দু একটা আপনাকে ক্রসিং করে, আচ্ছা এটা হতে পারে, ওটা হতে পারে। স্যাররা সাধারণত পরীক্ষার যখন আপনি FCS পরীক্ষার সময় জেভিপি বা পালস এগুলো নিয়ে খুব একটা যে আপনাকে ঝামেলা করে তা না, তবে দু একটা জিনিস আপনি জেনে রাখতে পারেন। যেমন হচ্ছে যদি আপনাকে যদি সিঙ্গেল জিজ্ঞাসা করে, ধরেন এটা আপনাকে তো ফুল প্রিকর্ডিয়াম দিল, এখন আপনার এমন হলো যে আপনি 7th or 8th নাম্বার ক্যান্ডিডেট, এতক্ষণ সবাইকে প্রিকর্ডিয়াম দিয়ে দিয়েছে, মাঝে মাঝে স্যাররা একটু চেঞ্জ করতে চায়, আরে এতক্ষণ থেকে প্রিকর্ডিয়াম দিচ্ছি একটু চেঞ্জ করি না। একটু চেঞ্জ করলে আপনাকে কার্ডিওভাস্কুলার সিস্টেমে কী দিতে পারে আপনি খেয়াল করে দেখেন, দুটো জিনিস দেওয়ার আছে। একটা হচ্ছে আপনাকে এক্সামিন দ্য পালস দিতে পারে, অর এক্সামিন দ্য জেভিপি দিতে পারে। তাহলে আপনাকে দিল যে এক্সামিন দ্য জেনারেলাইজড পালস, তাহলে জেনারেলাইজড পালস দিলে আপনাকে রেডিয়াল থেকে শুরু করতে হবে। রেডিয়াল এগুলো আমি আগেই দেখালাম যে রেট, রিদম, ক্যারেক্টার, ভলিউম, রেডিয়াল দিলে রেডিও ফিমোরাল সিমেট্রি, এটা আপনি এখানে দেখলেন। এরপরে আপনি হিসাব মতো এখানে হয়ে যাওয়ার কথা যে আপনি ক্যারেক্টারে সব কিছু পেয়ে যান, তাহলে তো আপনাকে আর উপরে ওঠার দরকার নেই। সাপোজ আপনি এখানে এক পাশে অ্যাবসেন্ট পেলেন বা এক পাশে ফিবেল পেলেন, আপনাকে উপরে উঠতে হবে। উপরে উঠে এবার কি ব্র্যাকিয়াল পালস, ব্র্যাকিয়াল পালসকে অ্যান্টেরিওকিউবিলার ফোসাতে আপনাকে প্রেস করে এখানে ব্র্যাকিয়াল পালস দেখতে হবে, এখানে আপনাকে ব্র্যাকিয়াল পালস দেখতে হলো। এরপরে কি উপরে হচ্ছে আপনার এক্সিয়ালি পালস। এক্সিয়ালি পালসটা হচ্ছে অপশনালি, কেউ দেখতে বলে যদি আপনি এই দুটো পালস ভালো পেয়ে যান, ব্র্যাকিয়ালটা স্পেশালি, তাহলে এক্সিয়ালি পালস দেখতে হয় না। এরপর কি আপনাকে ক্যারোটিড পালস দেখতে হবে, পেশেন্টকে একটু ল্যাটারালি ওই অন্যদিকে মুখটা ঘোরাতে বলবেন, ঘোরাতে বলে হচ্ছে যেটা আপনার অ্যান্টেরিয়র বর্ডার অফ স্টার্নিকুলোমাস্টয়েড মাসেলের ওই অ্যান্টেরিয়র বর্ডারে আপনি প্রেস করবেন, করে আপনি এবং ক্যারোটিড পালস দেখার সময় কিন্তু কখনোই আপনি দুটো একসাথে দেখতে পারবেন না, কারণ আপনি ব্র্যাকিয়াল পালস আর রেডিয়াল পালস দুটো একসাথে আপনি দেখতে পারবেন, বাট ক্যারোটিড পালস দেখার সময় আপনি কখনোই দুটো একসাথে দেখতে পারবেন না। কজ কি? কজ হচ্ছে যদি একটু এজেড পেশেন্ট হয় তাহলে আপনার এখানে কিছু ক্যারোটিড আর্টারি কনস্ট্রিকশন থাকতে পারে। তো আপনি সাপোজ আপনি একসাথে দেখলেন, তার দুটাই ব্রেনে আপনার সার্কুলেশন বন্ধ হয়ে গেল, পেশেন্ট ওখানে সিনকোপে চলে যাবে। কাজে সবাই জানে এটা, তবু আমি একটু ফোকাস করে দিলাম। এবার আপনার এই পাশ দেখা হয়ে গেল, আপনি এবার নিচে নেমে আসেন। নিচে নেমে এসে এখানে আপনাকে জানতে হবে যে হচ্ছে এখানে কি দেখতে হবে। এখানে আমরা আর্টেরিয়াল ডরসালিস পেডিসেরিয়ে দেখি। এটা দেখার জন্য নিয়ম হচ্ছে কি, আপনি হাতটাকে একটু প্রেস করেন, প্রেস করে এইখানে যে ইয়েটা আছে মানে ফার্স্ট যে ইন্টারডিজিটাল যে স্পেস, এখানে হাতটা রাখেন, একটু জাস্ট প্রেস করে এখানে হাতটা রাখেন। যে ন্যাভিকুলার বোনের এগেনস্টে আমরা সাধারণত
আর্টেরিয়া ডরসালিস পেডিসটাকে ভালো করে ফিল করতে পারি। আবার এখানে যে এটা স্লাইড প্রেশার দিয়ে ন্যাভিকুলার বোনসের এগেনস্টে আমরা ফিল করতে পারি। আমরা এটা দেখে নিলাম। আর্টেরিয়া ডরসালিস পেডিসের পরে হচ্ছে অ্যান্টিরিয়র টিবিয়াল পালস। এটা হচ্ছে আপনি ভালো করে এটা প্রেস করেন, প্রেস করে এখানে এই টিবিয়ার এগেনস্টে আপনি এটা দেখেন, আবার এটা প্রেস করেন টিবিয়ার এগেনস্টে দেখেন। এরপর পোস্টিরিয়র টিবিয়াল হচ্ছে যে আপনার যে ম্যালিউলাস যেটা হচ্ছে ল্যাটারাল ম্যালিউলাস, এইটার এগেনস্টে এটা ভালো করে দেখেন। আপনার যে ল্যাটারাল ম্যালিউলাস এইটার এগেনস্টে এটা ভালো করে দেখেন। এরপরে আসেন হচ্ছে পপলিটিয়াল পালস দেখার সময় হচ্ছে আপনাকে এটাকে প্রথমে ফ্লেক্স করবেন, নি ফ্লেক্স করেন, নি ফ্লেক্স করে দুই দিকেই ভালো করে আপনি এটা খোঁজার চেষ্টা করেন। সাধারণত ল্যাটারাল দিকে পাওয়া যায়, তবে আপনাকে দুই দিকেই খোঁজ করে ভালো করে দেখতে হবে যে আপনি কোনখানে এটা পান। এবং এটা একটু ডিপ সিটেড পালস হওয়ার জন্য আপনাকে এটা ভালো করে আঙুলটা ভার্টিক্যালি প্রেস করে এই পালসটাকে ফিল করতে হবে। এটা অনেক সময় পাওয়া যায় না, হ্যাঁ, পরীক্ষা হলে অনেক সময় পাওয়া যায় না। এটা নিয়ে এত ওয়াইড হওয়ার কিছু নাই। আপনি যদি এইখানে ভালো পালস পেয়ে যান তাহলে বুঝতে হবে এখানে পালস অটোমেটিক আছে। যেন ডিস্টালে যদি পালস পান দেন এখানে আছে। আপনাকে যদি প্রসিডিউর করতে বলেছে দেন আপনাকে প্রসিডিউরটা করতে হবে। বাট আপনি এমন হতে পারে পরীক্ষা হলে আপনি পপলিটিয়াল পালসটা নাও পেতে পারেন। এরপরে আপনার ফিমোরাল পালস তো আমরা মোটামুটি আমরা সবাই জানি খুব সুন্দর করে হচ্ছে যে ফিমোরাল যে ট্রায়াঙ্গেলটা আছে সেখানে আমরা যদি প্রেস করি সেখানে আমরা ফিমোরাল পালসটা পেয়ে যাব। এখন এখানে দুইটা প্রশ্ন আছে। দুইটা প্রশ্ন হলো যে যদি আমরা ডিস্টাল পালসটা পেয়ে যাই তাহলে কি আমরা উপরে উঠবো? ইট ডিপেন্ডস অন দ্য এক্সামিনার। যদি আপনি দেখেন যে আপনি ডিস্টাল পালসটা পেয়ে গেছেন, আপনি একটু এক্সামিনারকে ফোকাস করেন যে উনি কি চাচ্ছেন। আপনি পপলিয়ার পালস দেখতে চাচ্ছেন, উনি খুব একটা স্যাটিসফাইড না, আপনি আর উপরে দেখবেন না। কিন্তু কোনো স্যার আপনাকে দেখতে বলেছে জেনারেলাইজড পালস, আপনি উপরে উঠছেন না, সেখানে একটু মানে ইট ডিপেন্ডস অন দ্য এক্সামিনার। এটা আপনাকে পরীক্ষা হলে অ্যাসেস করে আগাতে হবে। হিসাব মতে আপনি ডিস্টাল পালস পেয়ে গেছেন, আপনি আর প্রক্সিমাল পালস দেখবেন না। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে আপনাকে পরীক্ষার হলে যদি পালস দেখতে বলে তাহলে সেখানে দুইটা মানে ডিস্টাল পালসগুলো একদম নর্মাল থাকা ইট ইজ মোর আনইউজুয়াল। আপনাকে পালস দেখতে বলেছে মানে এখানে কোনো ফাইন্ডিংস আছে। সো আপনাকে ওখানে আপনি একটা ফাইন্ডিংস পাবেন এবং উপরে উঠে পুরো প্রসিডিউর শেষ করবেন, এটাই স্যাররা এক্সপেক্ট করে। আচ্ছা, এখন যেহেতু আমাদের এখন ওভাবে আইডিয়াল কোনো ভাইবা নাই, এজন্য আর এর চেয়ে খুব বেশি প্রশ্ন করার খুব একটা সুযোগ নাই, এর চেয়ে খুব বেশি প্রশ্ন করেও না স্যাররা। আর আপনি আর যেটা করতে পারেন যে ম্যাকলয়েডের যেই এক্সামিনেশন প্রসিডিউরটা আছে এটা আপনি একটু ভালো করে পড়ে যেতে পারেন। তাহলে হচ্ছে ওখান থেকে যে টুকটাক আর ডেভিডসনের যেই চার্টগুলা মানে হচ্ছে যে মাইট্রাল রিগার্জিটেশন, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল অ্যাওটিক স্টেনোসিস, অ্যাগোটিক রিগার্জিটেশন, ওখানে যে কজগুলো আছে কজগুলা ওইভাবে যদি আপনি বলেন স্যাররা মোর অ্যাকসেপ্ট করে। এটাই স্যাররা তাহলে আপনাকে কী দেখতে চায়, আপনার এক্সামিনেশন প্রসিডিউরটা সুন্দর, আপনাকে মহিলা পেশেন্ট যখন দিল আপনি তাকে অ্যাটেন্ডেন্ট চাইলেন কিনা, আপনি স্ক্রিন চাইলেন কিনা, এবং আপনি সুন্দর একটি সোবারভাবে এক্সামিনেশন প্রসিডিউরটা করে ফাইন্ডিংসটা ইন্টারপ্রেট করতে পারলেন। স্যাররা এইটুকু যদি হয় তাহলে এখানে সমস্যা করে না। এখানে কিছু ট্রিক্স আছে। ট্রিক্স কি? সাপোজ আপনাকে শুধু একটা মাইট্রাল স্টেনোসিস দিল, আপনি পড়ে বের হয়ে গেলেন, কোনো সমস্যা নেই। আপনাকে শুধু একটা এএসটি দিল, ঠিক আছে, আপনার এএসটি ফাইন্ডিংস আছে, আপনি পড়ে বের হয়ে গেলেন, তাতেও কোনো সমস্যা নেই। সমস্যা কোথায় হয়? একটা মাইট্রাল স্টেনোসিস একটা এএসটি কেন যেন সবসময় খুব কাছাকাছি থাকে। যতই আমরা বলি যে মাইট্রাল স্টেনোসিসের মারমারটা ডায়াস্টোলিক মারমার, সিস্টোলিকে ওখানে একটা সিস্টোলিক ফ্লো মারমার থাকে, 50% কেসে এএসটি সিস্টোলিক মারমারটা বোঝা যায় না। আর মাইট্রাল স্টেনোসিসের যে ডায়াস্টোলিক মারমার এটাও খুব কনফিউজিং মারমার থাকে। তো এই মাইট্রাল স্টেনোসিস আর এএসটির মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন লাগে। আমি জানি না, আমার ক্ষেত্রেও এটা ছিল, এই মাইট্রাল স্টেনোসিস আর এএসটি এইটাকে ডিফারেন্সিয়েট করতে মাঝে মাঝে শুধু আমার এই একটা পয়েন্টে এই প্রবলেম হতো। তো আমি সবার জন্য এটা বলবো, এটা প্র্যাকটিস ছাড়া, কারো কথা শুনে প্র্যাকটিস ছাড়া এটা কখনোই সলভ করা সম্ভব না। দু একটা ক্লু থাকতে পারে যে আপনি
ইয়ে শুনলেন, আপনি ফার্স্ট সাউন্ডটা লাউড শুনলেন, আপনি বুঝলেন না মারমারটা, আপনি মাইট্রাল স্টেনোসিস বলে দিলেন। হ্যাঁ, আপনার কাছে স্প্লিটিং মনে হলো, আপনি ইয়ে বলে দিলেন। বা আরেকটা যেটা বলি আমরা, এএসডি পেশেন্টের সাথে লিপস্টিক পেশেন্ট থাকে, ওদের একটা এএসডি থাকে যারা ছোট এএসডি, ওরা হয়তো বা সারা জীবনে জানেই না এএসডি। তার ফিমেল পেশেন্ট, সে তার অলরেডি 2 কি 3টা বাচ্চা আছে, বাট শি ডাজন্ট নো দ্যাট শি ইজ ক্যারিং এএসডি। সেক্ষেত্রে দেখা যায় পেশেন্টের আপনি মানে পেশেন্টকে খুব নর্মাল পেশেন্ট মনে হবে। আমরা এদেরকে লিপস্টিক পেশেন্ট বলি, সাধারণত ওরা লিপস্টিক দিয়ে বসে থাকে। খুব নর্মাল যদি পেশেন্ট পান, দেন আপনার মাথায় ক্লিক করতে হবে ইট মাইট বি আ কেস অফ এএসডি। আর মাইট্রাল স্টেনোসিস পেশেন্টরা, যেহেতু মাইট্রাল স্টেনোসিস যে পেশেন্টরা, ওরা দেখবেন ওরা একটু লিন অ্যান্ড থিন থাকে। মাইট্রাল স্টেনোসিস অবভিয়াসলি এখানে ব্লাডটা কম যাচ্ছে, সো ওরা একটু লিন অ্যান্ড থিন থাকে, ওরা একটু মোর সিকলি অ্যাপিয়ারেন্স থাকে। তো সেক্ষেত্রে আপনি এই এগুলো কোনো অবভিয়াস কোনো পয়েন্ট না আমি বলছি, বাট এগুলো আপনাকে হয়তো বা পরীক্ষার ডিসিশন নিতে হেল্প করতে পারে। অ্যাওর্টিক স্টেনোসিস আমি আগেই বলেছি, অ্যাওর্টিক স্টেনোসিসের আপনাকে খুঁজতে হবে না। আপনাকে যদি খুঁজতে হয় অ্যাওর্টিক স্টেনোসিস, দেন আপনি বুঝবেন এটা অ্যাওর্টিক স্টেনোসিস না। এটা আপনাকে কখনোই খুঁজতে হবে না, সে তার উপস্থিতি সগৌরবে জানান দিবে। অ্যাওর্টিক রিগার্জিটেশন আপনাকে খুঁজতে হবে, অনেক সময় আপনি অবস্থায় পাবেন না, আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে আমাদের বলতে অ্যাওর্টিক রিগার্জিটেশন সাসপেক্ট করছো, তুমি পাচ্ছ না, সেক্ষেত্রে হচ্ছে তুমি যদি যখন শুরু করো পাচ্ছ না, সেক্ষেত্রে যখন শুরু করছো, সালাম দিচ্ছ, তখন পেশেন্টের হাতটা ধরে জাস্ট চেক দ্য পালস। হ্যাঁ, কেমন আছেন, আজকে আমি আপনার পরীক্ষা দিব, আমি একজন পরীক্ষার্থী, আমি আজকে পরীক্ষা দিব, কেমন আছেন বলতে বলতেই জাস্ট চেক দ্য পালস। হ্যাঁ, যদি আপনি পালসটা এখানে ফিবল পান, পালসটা লো ভলিউম পান, এই পালস আপনাকে বলে দিবে হচ্ছে ইট মাইট বি এ কেস অফ মাইট্রাল স্টেনোসিস। আপনি এখানে একটা হাই ভলিউম পালস পেয়ে গেলেন, আপনাকে সগৌরবে জানান দিচ্ছে একটা হাই ভলিউম পালস, আপনার মাথায় সাথে সাথে ক্লিক করতে থাকবে এখানে একটা অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকলেও থাকতে পারে। তার সাথে আপনি সাপোজ অ্যাপেক্স বিটটা 6 ইন্টারকোস্টাল স্পেসে পেলেন, তার মানে হচ্ছে আপনার অ্যাগোটিক থার্স্টিং ক্যারেক্টার অ্যাগোটিক রিগার্জিটেশন থাকতে পারে। শোয়ায় আপনি নাও পেতে পারেন অ্যাগোটিক রিগার্জিটেশন। গ্রেড 2 যদি হয়, আমি আগেই বলেছি গ্রেড 2 পর্যন্ত শোয়ায় আপনি নাও পেতে পারে। যেই না মাত্র বসালেন, দেখলেন একটা ডায়াস্ট্রিক মারমার ঝপ করে আপনার সামনে এসে হাজির হয়েছে অ্যাগোটিক রিগার্জিটেশন। আর অ্যাসোসিয়েটেড কিছু থাকতে পারে, যেমন একটা মাইট্রাল স্টেনোসিসের পেশেন্ট, তার সাথে আপনি লেফট প্যারাস্টার্নালে একটা সিস্টেমিক মারমার পেতে পারেন, টিআর থাকতে পারে। একটা মাইট্রাল স্টেনোসিসের পেশেন্ট, তার সাথে আপনি একটা মাইট্রাল রিগার্জিটেশনও থাকতেই পারে। সাধারণত এস এআরও জোড়ায় জোড়ায় থাকে, শুধু এআর না থেকে এস এআর জোড়ায় জোড়ায় থাকে। তো আপনি একটা এস আপনাকে সগৌরবে জানান দিচ্ছে যে হ্যাঁ আমি এস আছি, দেন আপনাকে খুব মেটিকুলাসলি ওখানে এআর খুঁজতে হবে যে হ্যাঁ এখানে এআর থাকতে পারে। ঠিক আছে, কি একবার এনআইসিভিতে আমি একটা পেশেন্ট পেয়েছিলাম যার সব কটা মারমার ছিল, তার এএস ছিল, এআর ছিল, এমএস ছিল, এমআর ছিল। পরীক্ষার এটা হয়তো বা ডায়াগনোসিস ওখানে দেখতে এত ভালো কেস, পরীক্ষার হলে যখন আপনি সব কটা মারমার বলবেন, এটা আপনাকে লস অফ কনফিডেন্স লাগবে। পরীক্ষা হলে যখন আরেকটা কথা স্যাররা বলে, ইট ইজ বেটার টু অমিট দ্যান কমিট। মানে আপনার এখানে 2টা ভালভের সমস্যা আছে, সাপোজ মাইট্রাল ভালভের সমস্যা আছে, অ্যাওর্টিক ভালভের সমস্যা আছে, তাহলে আপনাকে যেটা মোর প্রমিনেন্ট, যেটা আপনাকে ভালো বুঝতে পারছেন, সেই মারমারটা আপনি কমিট করেন। একটা মারমার আপনি ভালো অত বুঝতে পারছেন না, দেন আপনি এটা অমিট করেন, আপনি আপাতত চুপ থাকেন। যদি স্যার আপনাকে হিন্ট দেয়, যদি স্যার আপনাকে ক্লু দেয়, দেন আপনি ওটা বলেন, তার আগ পর্যন্ত আপনি এটা চুপ থাকেন। আপনি যদি কোনো ফাইন্ডিংস এখানে জোর করে ঢোকান, সেইটা অনেক বেশি খারাপ, আপনাকে নেগেটিভ মার্কিং করবে। যদি আপনি একটা সাবটেল ফাইন্ডিং অত ভালো বোঝা যাচ্ছে না, এটা আপনি বলছেন না, এটা স্যাররা মাপ করবে, কিন্তু আপনি একটা ফাইন্ডিংস এখানে জোর করে ইনকর্পোরেট করলেন, এটা স্যাররা মাইন্ড করবে, অনেক বেশি মাইন্ড করে। কিছু আনইউজুয়াল কম্বিনেশন থাকে, এইটা যদি পড়ে যায় তাহলে কি পরীক্ষা হলে আপনাকে ডিসিশন নিতে হবে। আমার পরীক্ষার কেসে আনইউজুয়াল কম্বিনেশন ছিল, আমার ছিল এমআর এআর। বিশেষ করেন আমি এই পর্যন্ত যতগুলো কেস দেখেছি, তার মধ্যে শুধু একটা কেস আমার লাইফ টাইমে আমি এআর এমআর একসাথে দেখেছিলাম, তাও বহু আগে। পরীক্ষা হলে যখন আমি যেই মাত্র আমি অ্যাপেক্স বিট
সিক্স ইন্টারকোস্টাল স্পেসে পেয়ে গেছিলাম থার্ড স্ট্রিং ক্যারেক্টার। আমার মাথায় ভন 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 ক্লিক করছিল দেয়ার মাইট বি এয়ার। কিন্তু আমি যখন পেশেন্টকে শুয়ে এক্সামিন করে আসলাম সেখানে শুধুমাত্র এমআর ছিল গ্রেড 3 আর গ্রেড 4, সেখানে এয়ারে বিন্দুমাত্র কোনো ছিল না, উপস্থিতি ছিল না। কিন্তু আমার মাথায় কিন্তু ক্লিক করছে দেয়ার মাইট বি আ কেস অফ এয়ার, ইট মাইট বি আ কেস অফ এয়ার, অ্যাপেক্স বিট সিক্স ইন্টারকোস্টাল স্পেসে আছে। যেই মাত্র পেশেন্টকে বসিয়ে লিনিং ফরওয়ার্ডস করে ব্রেথ হোল্ড ইন এক্সপ্রেশনে ম্যানুভার করতে গেলাম, তখন দেখলাম হ্যাঁ এখানে একটা এক্সট্রা সাউন্ড আছে, মেটিকুলাসলি দেখলাম এখানে একটা আরিডাস্টিক মার্মার আছে। এরপরও যেহেতু ইট ইজ এ রেয়ার কম্বিনেশন, এয়ার বলার আগে আমি একবার চিন্তা করেছি, কারণ আমি কি এটা বলবো, যদি না থাকে তাহলে আমি ওই মুহূর্তে ওখানেই ফেল, এমআর এয়ার বলবো ওই মুহূর্তে আমি ওখানেই ফেল করে যাব। শুধু যদি এমআর বলি তাহলে আমি প্লাসে বের হয়ে আসবো। এয়ার না থাকলে যদি এয়ার এ ধরনের একটা কেসকে এয়ার বলি তাহলে আমার ফেল করে আটকাতে পারবে না। তারপরে সাহস করে মোটামুটি নিজের উপর ভরসা রেখে সাহস করে বলে ফেলেছি, হয়ে গেছে। কিন্তু আমার অ্যাডভাইস হচ্ছে পরীক্ষা হলে যদি এরকম আনইউজুয়াল কম্বিনেশন থাকে, এটা বলার আগে আপনি একবার চিন্তা করেন, আপনি দরকার হলে আরেকবার দেখেন, দেখে চিন্তা করে তারপরেই আপনি গিয়ে আপনার ডিসিশনটা দেন। একবার যদি মুখ ফসকে বলে ফেলেন তাহলে কিন্তু ওখান থেকে আর ফিরতে পারবেন না। কাজে আপনি যখন এখানে অস্কালটেট করছেন ওই মুহূর্তে আপনার সব কিছু বোঝানো হয়ে যেতে হবে। আপনার এখানে দেখছেন পালপেশন করলেন, অ্যাপেক্স বিট এরকম, এখানে এই থাকতে পারে, এখানে এই থাকতে পারে, এখানে এই থাকতে পারে, এই আছে আপনার, আমার রাইট ভেন্ট্রিকুলার হিভ আছে, আমার পালপাল পিটিও আছে, আমার পালমারি হাইপারটেনশন আছে 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 আছে। এরপরে হচ্ছে আমি মারমার পেলাম, ম্যানুভার করছি, তার মধ্যে আপনার কেস গুছানো হয়ে যেতে হবে। এতটুকু আপনার প্র্যাকটিস থাকতে হবে যেন আপনি যে ডিসিশনে পৌঁছেছেন সেটা আপনি ক্লিয়ারলি, লাউডলি পুরা ফাইন্ডিংসটা সুন্দর করে বলতে পারেন। আপনি সাপোজ যেরকম যে ভুলগুলো সবাই করে, আপনি রাইট ভেন্ট্রিকুলার হিভ পেলেন, আপনি পালমারি পিচু পেলেন, কিন্তু বলার সময় এটা যে পালমারি হাইপারটেনশন ছিল সেটা বললেন না, তাহলে কী লাভ হলো? আপনার যে পেলেন, আপনি বললেন স্যারকে হ্যাঁ রাইট ভেন্ট্রিকুলার হিভ ইজ প্রেজেন্ট, পালপাল পিটু ইজ প্রেজেন্ট, বাট যখন আপনি ডায়াগনোসিস বললেন তখন আপনি পালমারি হাইপারটেনশনটা বললেন না, তাতে কিন্তু আপনার পুরোপুরি নেগেটিভ ফাইন্ডিংস হলো। এটা কিন্তু আপনার দোষ না, আপনি যে জাস্ট প্র্যাকটিস করেননি, প্রপারভাবে বলেননি, শুধু দেখে চলে গেছেন, এইটা হচ্ছে শুধু ফল্ট। সো যখন একটা কেস দেখবেন সেটাকে বলেন, কাউকে দরকার নেই, জাস্ট নিজে বলেন। যদি বলতে না পারেন লিখেন, লিখে তো আবার মিলান, একবার জাস্ট মুখে বলেন, আয়নার সামনে বলেন, পার্টনার থাকলে তো খুবই ভালো, জাস্ট বলেন। যদি আপনি শুধু কেসটা দেখে চলে যান পরীক্ষা হলে, আপনি ফাইন্ডিংস ঠিকই পাবেন, কিন্তু কোনো না কোনো একটা সেগমেন্ট আপনার মিস হয়ে যাবে। আমার মনে হয় আমি মোটামুটি সবটুকুই কভার করেছি। তারপরে যদি কিছু জানার থাকে তাহলে একটু জানাবেন, আমি আবার এটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। এখন আমি হচ্ছে ঠিক পরীক্ষায় যেভাবে এটা করব, যেভাবে আমি করেছি পরীক্ষায়, অ্যাট এ গ্ল্যান্স উইদাউট ইন্টারাপশন আপনাকে দেখিয়ে দিচ্ছি যেভাবে আপনাকে পরীক্ষায় এটা করতে হবে। ইনস্ট্রাকশন, এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম। ইনস্ট্রাকশন হলো এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সিঞ্জিনী সরকার। আজকে আমি আপনাকে একটু পরীক্ষা করে দেখব। আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। যদি কোনো সমস্যা বোধ করেন তাহলে আমাকে জানাবেন। আচ্ছা, এই পরীক্ষার জন্য আমি একটু আপনার বুকটা, কাপড়টা খুলে দিচ্ছি। হ্যাঁ, কোনো সমস্যা বোধ করলে আমাকে জানান। হ্যাঁ, একটু আমার কাছে আসেন। হ্যাঁ, আমার কাছে আসেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। একটু ঠান্ডা লাগতে পারে। হ্যাঁ, ঠিক আছে। দিস ইজ ফর ইন্সপেকশন. In inspection, I would like to see for the visible apex beat and any other visible apical impulse or any other visible impulse. Then, there is any scar or the chest deformity. Also, I would like to see if the patient is dyspneic or not. Fine. Now, it's time for palpation. I have palpation. Okay, I have to locate the apex beat properly. Okay, okay. Please, বাবা আপনি একটু বাম দিকে কাত হন। হ্যাঁ, একটু বাম দিকে কাত হন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। Then I have to locate the location for the apex beat
from the second intercostal space. Then I have to measure with the measuring tape the location of the apex pit. Okay, fine. Then I will check the right ventricular heave, palpable P2, and then for thrill in all the 4 areas. First off of mitral area, then tricuspid area, then pulmonary area and aortic area. And it's optional whether I will check for carotid thrill. Now it's time for auscultation. Auscultation. For auscultation, I have to place my left thumb on the carotid pulse. Then I have to check for the apex pit again, and will place the diaphragm of the stethoscope on that. I will check all the 4 areas for first and second heart sound. Then I will check for any radiation of aortic stenosis and carotid bruit in the both neck areas. Now it is time for the maneuver. In the mitral area, বাবা আপনি একটু বাম দিকে কাত হন, হ্যাঁ একটু বাম দিকে কাত হন, হ্যাঁ বাবা আপনি এখন যেটা করবেন শ্বাসটাকে লম্বা শ্বাস নেন, লম্বা শ্বাস, হ্যাঁ ছাড়েন ছাড়েন, একটু ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখেন, হ্যাঁ আরেকবার একটু লম্বা শ্বাস নেন, ছাড়েন, ধরেন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। Then I will place my stethoscope, the diaphragm of the stethoscope on the left axilla. Okay. अब আপনাকে একটু উঠে বসতে হবে, হ্যাঁ একটু উঠে বসেন, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, এবার একটু সামনের দিকে ঝুঁকে বসেন, সামনের দিকে ঝুঁকে বসেন, হ্যাঁ সামনের দিকে ঝুঁকে বসেন, একটা লম্বা শ্বাস, শ্বাস নিয়ে ছাড়েন, হ্যাঁ একটু ধরে রাখেন, একটু ধরে রাখেন, ওকে। Then I will place at the aortic area. বাবা একটু লম্বা শ্বাস, ছাড়েন, ধরে রাখেন, থ্যাংক ইউ। দেন যদি আমি মনে করি যে এখানে এএসসি থাকতে পারে, দেন পালমারি এতে বসাবো এবং এখানে ইনস্ট্রাকশনটা একটু ডিফারেন্ট। লম্বা শ্বাস নেন, ছাড়েন, ধরেন, ধরেন, হ্যাঁ ওকে। আবার লম্বা শ্বাস নেন, লম্বা শ্বাস নেন, ছাড়েন, আবার একটা লম্বা শ্বাস নেন, এবার শ্বাসটা নিয়ে ধরে রাখেন, হ্যাঁ শ্বাসটা নিয়ে একটু ধরে রাখেন, হ্যাঁ ধরে রাখেন, হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি শুয়ে পড়েন, হ্যাঁ কাপড়টা ঠিক করেন, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। এটা লাস্টে আমি এটা দেখালাম যে আপনি সময় এটুকুই পাবেন, যদি আপনি লোকেট করতে পারেন মারমার, এর মধ্যে আপনি পুরোটা লোকেট করে ফেলতে পারবেন। হ্যাঁ তবে এখানে যেহেতু আমার ইনস্ট্রাকশন ছিল এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম, আমি কিন্তু ওটার লাং বেস চেক করতে চাইনি, এটা আপনার কাছে অপশনাল, আপনি লাং বেস চেক করতে চাইতে পারেন অথবা আপনি রিলেভেন্ট দেখতে চাইতে পারেন। আমার পরীক্ষা হলে আমি রিলেভেন্ট দেখতে চাইনি, আমাকে এক্সট্রা কিছু বলেনি এই ক্ষেত্রে, কারণ আমি আইডেন্টিফাই করে ফেলেছিলাম তো অলরেডি। বাট এটা এক্সামিনার টু এক্সামিনার ভ্যারি করে, আপনি রিলেভেন্ট দেখতে চাইবেন কি চাইবেন না এটা আপনার পরীক্ষা হলে অ্যাটমসফিয়ারের উপর ডিপেন্ড করবে। ওকে, আজকে এইটুকুই, আবার হয়তো কখনো দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, সেই পর্যন্ত শুভ দুপুর, থ্যাংক ইউ।